আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসলাম আমাদের প্রোগ্রামিং ভাষার এমসিকিউ সলভ ক্লাস নিয়ে। তো আমরা চলো শুরু করি। আমাদের 1 নম্বর যেই এমসিকিউটা আছে সেটা কি বলছে যে নন ভোলাটাইল মেমোরি কোনটি। আমরা কি জানি? আমরা জানি যে মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। তো ভোলাটাইল মেমোরি নাম শুনে বুঝতে পারছো যে হচ্ছে ভুলা ভুলা ভাব, তার মানে ভুলে যাওয়ার রোগ আছে। তো এই রোগটা কার কার আছে? এই রোগটা আছে হচ্ছে এই র্যামের আছে, ভার্চুয়াল মেমোরির আছে, ক্যাশ মেমোরির আছে। তার মানে ওরা বেশিক্ষণ মনে রাখতে পারে না, ভুলে যায়। তো কতক্ষণ মনে রাখতে পারে? যতক্ষণ আমাদের কম্পিউটার বা পিসির পাওয়ার বা সুইচ আমরা অফ করে না দেই ততক্ষণ তারা মনে রাখে। আর যখনই আমরা পাওয়ার অফ করে দেব তখন কিন্তু, বা কোনো কারণে অফ হয়ে গেল পাওয়ার, তখন কিন্তু এরা ভুলে যাবে। মানে হচ্ছে এদের ভোলাটাইল মেমোরি যেটা আছে এখান থেকে এই ডেটাগুলো ইরেজ হয়ে যাবে। কিন্তু রমের ক্ষেত্রে তেমন কিছু হবে না। রমের ক্ষেত্রে আমাদের ডেটা আর প্রোগ্রাম যেগুলো সেভ করা থাকবে রমে, সেগুলো কিন্তু যতই তুমি পাওয়ার অফ করো বা হচ্ছে সুইচ অফ করো, এগুলো কিন্তু থেকেই যাবে এর মধ্যে। তাহলে নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি আমাদের কোনটি দেওয়া? সেটা হচ্ছে রম। আর আমাদের অস্থায়ী যেই মেমোরি সেগুলো হচ্ছে এই দাগানোগুলো, র্যাম, ভার্চুয়াল মেমোরি আর হচ্ছে ক্যাশ মেমোরি, এগুলো কিন্তু ভোলাটাইল মেমোরি। তারপরে দেখো আমাদের র্যাম আর রমের যে পূর্ণ রূপ সেটা হচ্ছে র্যামের ক্ষেত্রে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের ক্ষেত্রে হচ্ছে রিড অনলি মেমোরি। তো এই গেল। তারপরে এমসিকিউ আমরা যাই, বলছে মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়। তো আমরা জানি যে হচ্ছে আমাদের যে সোর্স কোড বা উৎস প্রোগ্রাম আছে সেটাকে আমরা কি করি, অনুবাদক প্রোগ্রাম এর মাধ্যমে আমরা মেশিন কোডে কনভার্ট করি। এই মেশিন কোডে কনভার্ট করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। ওকে। আর আমাদের যে অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার আর কম্পাইলার আছে এগুলো কিন্তু আমাদের সেই অনুবাদক প্রোগ্রাম। তারপরে দেখো নিচের কোনটি অস্থায়ী মেমোরি, একটু আগে পড়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের র্যাম, অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি। আর এগুলো রম, হার্ড ডিস্ক, ইউএসবি ড্রাইভ, এগুলো কিন্তু আমাদের স্থায়ী মেমোরি। তারপরে দেখো পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে C++, এই ভিজুয়াল বেসিক ওরাকল নয়। তারপরে এই জাভা কিন্তু পলিমরফিজম সাপোর্ট করে, তাহলে জাভা ভাষারও বৈশিষ্ট্য এটা। তাহলে আমাদের অ্যান্সার এই দুটা হবে। তারপর দেখো আমাদের বলছে যে মাইক্রোপ্রসেসর হিসাব নিকাশের মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, ভাগ, এই তিনটাই কিন্তু আমাদের রয়েছে হিসাব নিকাশের মধ্যে। তারপরে দেখো এখানে একটা মাইক্রোপ্রসেসর দেওয়া আছে। তো এই মাইক্রোপ্রসেসরটি বলছে যে সবচেয়ে কাছের মেমোরি কোনটি। সবচেয়ে কাছের মেমোরি এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে রেজিস্টার, কারণ কি আমাদের প্রসেসরের মধ্যে রেজিস্টার থাকে। তারপর দেখো উদ্দীপকের যন্ত্রটির মধ্যে যুক্ত থাকে কি থাকে? রেজিস্টার তো থাকে, একটু আগে দেখে আসলাম। আবার কি থাকবে? ক্যাশ মেমোরিও কিন্তু থাকবে। রেজিস্টার ও ক্যাশ মেমোরি এই দুটাই কিন্তু আমাদের অস্থায়ীভাবে আমাদের যে ডেটা আছে সেগুলো কিন্তু স্টোর করে রাখে। আর যখন আমাদের কাজে লাগে তখন সেইভাবে আমাদেরকে ডেটাটা দেয় বা অ্যাক্সেস করতে পারি আমরা ওখান থেকে। তারপরে দেখো আমাদের তাহলে অ্যান্সার দাঁড়াইলো এটা। তারপরে দেখো আমাদের সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা। সেটা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কি কিছু বোঝে? 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। 0 আর 1 বলতে কি বলছে? ভোল্টেজ আছে কি নাই বা হচ্ছে কারেন্ট আছে কি নাই সেটাকে 0 আর 1 দ্বারা বুঝছে ও। তো এই 0 আর 1 যখন বলছে তখন আমাদের ওকে যদি সংযোগ স্থাপন করতে চাই ওর সাথে, তাইলে আমাদের কি করতে হবে? 0 আর 1 দিয়ে এমন একটা ভাষা লিখতে হবে যাতে বুঝতে পারে। তো এই ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষায় 0 আর 1 দিয়ে লেখা হয়। তো মেশিন ভাষা দিয়ে আমরা সরাসরি সংযোগ স্থাপন করতে পারি যেহেতু কম্পিউটার বুঝতে পারে এটা। আর অ্যাসেম্বলি, এই উচ্চতর, অতি উচ্চতর, এগুলো কিন্তু 0 আর 1 দিয়ে লেখা হয় না। এগুলো হচ্ছে অ্যাসেম্বলির ক্ষেত্রে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে ইউজ করা হয়। তারপরে হচ্ছে উচ্চতর, অতি উচ্চতর ক্ষেত্রে মানুষের ভাষার কাছাকাছি ভাষা দিয়ে আর কি এগুলো লেখা হয়। তো আমাদের সঠিক আনসার দাঁড়ালো এটা। তারপর দেখো প্রোগ্রামিং ভাষা সর্বনিম্ন স্তর কোনটি, সেটা হচ্ছে মেশিন ভাষা হবে। আর হচ্ছে এগুলো হচ্ছে হাই লেভেল, ভেরি হাই লেভেল, অতি উচ্চ এগুলো। তো তারপর দেখো কোনটি মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা হচ্ছে সি। তারপরে দেখো এটা হচ্ছে মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি। মেশিন ভাষায় অনুদিত হয় মানে মেশিন মেশিন কোডে কনভার্ট হয় কোনটি, সেটা হচ্ছে কোড, মানে অপারেশন কোড। কোডই তো কনভার্ট হবে, তাই না? সোর্স কোড থেকে আমাদের অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে অনুদিত হয়ে তো মেশিন কোডে বা মেশিন ভাষায় রূপান্তরিত হবে, তাই না? তাহলে অপারেশন কোডই হবে আমাদের অ্যান্সার। তারপরে বলছে মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়। একটু আগে বললাম যে হচ্ছে আমাদের সোর্স কোড অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে কি তৈরি করে? অবজেক্ট প্রোগ্রাম। তারপরে বলছে যে হচ্ছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি।
তারপরে দেখো আমাদের বলছে কোনো ভ্যারিয়েবলে ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে কি বলা হয়। তো এটা হবে এনক্যাপসুলেশন। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো যে আমাদের ক্যাপসুলে কি থাকে, ক্যাপসুলে একটা বাহিরে একটা পর্দা থাকে তাই না, আর হচ্ছে ভিতরে ওষুধ থাকে। তো এটা একসাথে করে থাকছে, যেমন সেই রকম ডেটা এবং ইনস্ট্রাকশন এমন কম্বাইন্ড আকারে বা এক জায়গায় রাখা হচ্ছে, এটাকে সেজন্য বলা হচ্ছে এনক্যাপসুলেশন। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? এটা আমাদের হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা সি হবে আমার অ্যান্সার। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা সি দিয়ে আমরা কি করতে পারি, উচ্চ স্তরের ভাষার সুবিধা পেতে পারি, আবার হার্ডওয়্যার নিয়ন্ত্রণও করতে পারি। হার্ডওয়্যার নিয়ন্ত্রণ মূলত আমরা কি দিয়ে করে থাকি, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড দিয়ে, আর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করে ফেলতে পারি। ওকে, তারপরে দেখো আমাদের পরেরটাই বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কে, সেটা হচ্ছে মেশিন ভাষা, মধ্য স্তরের ভাষা, এই দুইটা ভাষা কাজ করে, কিন্তু উচ্চ স্তরের ভাষা কিন্তু এটা নিয়ে কাজ করে না। তাই আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। যে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে কি হবে, প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়, হ্যাঁ। দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয়, হ্যাঁ। প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, এটাও হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে যে হচ্ছে মেশিন ভাষা আমরা যদি ইউজ করি, মানে 0 আর 1 দিয়ে আমরা বুঝাচ্ছি, তাহলে কম্পিউটার বুঝতে খুবই সহজ হবে, সেই ক্ষেত্রে প্রোগ্রাম কিন্তু দ্রুত নির্বাহ হবে। আর হচ্ছে আমাদের দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হবে, কারণ বোঝা কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ হচ্ছে সবই 0 আর 1 দিয়ে লেখা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার। তারপর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে কি, দ্বিতীয় প্রজন্মের ভাষা, এটা ঠিক আছে। তারপর বলছে একটি সাংকেতিক ভাষা, হ্যাঁ এটাও ঠিক আছে। কিন্তু অ্যাসেম্বলি ভাষা এটা কিন্তু এক ধরনের অনুবাদক প্রোগ্রাম নয়, ঠিক আছে। এটার অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষা অনুবাদক প্রোগ্রাম। তাহলে আমার অ্যান্সার হবে ক নাম্বার। তারপর বলছে যে পলাশকে তার শিক্ষক কম্পিউটারের একটি প্রোগ্রাম তৈরি করতে বলেন, সেই কম্পিউটার ভাষায় ব্যবহৃত দুটি অঙ্ক, দুটি ডিজিট, আর হচ্ছে কম্পিউটারের ভাষায় ব্যবহৃত। তো কম্পিউটার বুঝতে পারে এমন কিছু নির্দিষ্ট সংকেত ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করলো। তাহলে পলাশ কোন ভাষায় প্রোগ্রামটি তৈরি করলো? সে প্রোগ্রাম তৈরি করলো যেহেতু 0 আর 1 দিয়ে করছে, আবার কম্পিউটার বুঝতে পারছে, তাহলে হবে কি মেশিন ভাষা। তাহলে পলাশের তৈরিকৃত কোডটি 0 আর 1 দিয়ে তৈরি, হ্যাঁ। কম্পিউটার জন্য অবশ্যই সহজবোধ্য 0 আর 1 দিয়ে তৈরি হওয়ার কারণে, আর মানুষের বোঝার জন্য সহজসাধ্য হবে না, কারণ হবে কষ্টসাধ্য, যেহেতু সব 0 আর 1 দিয়ে লেখা। তাহলে আমার অ্যান্সার হবে কত? ক নাম্বার। আচ্ছা দেখো যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি, সেটা হবে পাইথন। আর অ্যালগোরিদম আর ফরট্রান যেটা ছিল সেটা কিন্তু আমাদের বিজ্ঞান বা প্রকৌশল, এই দুইটা ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। তারপর দেখো সি ভাষার উদ্ভাবককে ডেনিস রিচি, যিনি হচ্ছে আমেরিকার বেল ল্যাবে এই সি ভাষা কিন্তু উদ্ভাবন করেন। তো আমার অ্যান্সার হচ্ছে ডেনিস রিচি। তারপরে বলছে OPS5 কোন প্রজন্মের ভাষা, এই 5 লেখা আছে দেখো এখানে, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তারপর দেখো 4GL মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কি অতি উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের পরে আসছে 4GL। তারপরে দেখো চতুর্থ প্রজন্মের ভাষা হলো মানুষের ভাষার কাছাকাছি, হ্যাঁ। তারপর বলছে এটা হচ্ছে এসকিউএল, আর হচ্ছে ফরট্রান কিন্তু হবে না, কারণ ফরট্রান হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তাহলে আমার অ্যান্সার হবে ক। তারপরে বলছে মিম একটি কম্পিউটার প্রোগ্রামে এসকিউএল ব্যবহার করে ইংরেজি ডেভেলপ করলো, যা মানুষ বুঝতে পারে, মানুষ সহজে বুঝতে পারে, মানে মানুষের ভাষার কাছাকাছি, এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। একটু আগে পড়ে আসলাম এসকিউএল ব্যবহার করছে চতুর্থ প্রজন্মের ভাষা হবে তাহলে। তারপর বলছে যে প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকের প্রয়োজন হবে সেটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, এই দুইটা হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অ্যাসেম্বলি যেই ভাষায় আমরা হচ্ছে কোড করে থাকি সেটা হচ্ছে অ্যাসেম্বলি কোড, এই অ্যাসেম্বলি কোডকেই কিন্তু শুধুমাত্র অ্যাসেম্বলার অনুবাদ করতে পারে, এছাড়া অন্য অন্য ভাষায় যে কোড করা হয় সেটাকে কিন্তু পারে না। আর কম্পাইলার ইন্টারপ্রেটার সেটা কিন্তু করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 আর 3। তারপরে দেখো ইন্টারপ্রেটারের কাজ কি, ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে অনুবাদ করে, এটা হলো তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। অপর দিকে কম্পাইলার কি করে, কম্পাইলার দেখো এই তিনটা জিনিস করে, একসাথে পুরো প্রোগ্রামকে অনুবাদ করে, ঠিক আছে। তারপর ভুল যেগুলো আছে সব একসাথে দেখায়, মানে যা আছে সব একসাথে করে। তারপর ডিবাগিং ও টেস্টিং ধীর গতি সম্পন্ন। কারণটা কি হবে, যে একসাথে যেহেতু পুরোটা প্রোগ্রামকে করছে, তাহলে ডিবাগিং ও টেস্টিং করতেও তুলনামূলক একটু বেশি সময় লাগবে। তারপর দেখো হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি, একসাথে অনুবাদ করে একটাই বললাম কম্পাইলার। তারপরে বলছে যে অনুবাদ প্রোগ্রাম কত প্রকার, সেটা হচ্ছে 3 প্রকার। আমরা জানি যে অনুবাদক প্রোগ্রাম কি কি আছে, অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। তারপর দেখো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। অ্যাসেম্বলি ভাষায় যেহেতু লিখিত আছে, তাহলে অ্যাসেম্বলার ছাড়া আর কেউই এটা অনুবাদ করতে পারবে না, অ্যান্সার হবে ক।
তারপর বলছি কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে। ডিবাগ দ্রুত হবে যেখানে এক লাইন করে আমি যদি ডিবাগ করি তাহলে আমার ডিবাগটা কি হবে, দ্রুত হবে। তাহলে কি হবে, সেটা কোথায় হয়, সেটা হচ্ছে ইন্টারপ্রেটারে হয়। তাহলে আমার খ নম্বর আনসার। তারপরে দেখো যে কম্পাইলারের বৈশিষ্ট্য একটু পড়ে আসলাম যে একবারে পুরো প্রোগ্রামটাকে অনুবাদ করে, তাহলে টেস্ট আর ডিবাগিং এর ক্ষেত্রে একটু ধীরগতি সম্পন্ন হবে, কিন্তু প্রোগ্রাম নির্ভরটা কিন্তু তাড়াতাড়ি হবে। এক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ কম সময় লাগবে, কারণ আমি এক লাইন করে তারপর ডিবাগ করে এভাবে কিন্তু করছি না, আমি একবারে পুরোটা অনুবাদ করে ফেলছি, পুরোটা ডিবাগ করে ফেলছি। তাহলে আমার ওটার তুলনায় আমার এটার সর্বমোট যে টাইমটা সেটা কম লাগবে। তারপর দেখো অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রাম পরিণত, হ্যাঁ। তারপরে তাহলে আমার দাঁড়াইলো হচ্ছে 1 আর 3, এটাই আমার অ্যান্সার। তারপর দেখো সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। সি প্রোগ্রামিং এর জন্য আমার হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই দুইটাই কিন্তু ইউজ করা হয়। এখানে আমার অপশন যেহেতু একটা আছে, আমি এটাই দাগালাম ইন্টারপ্রেটার, এখানে সিএইচ নামে একটা ইন্টারপ্রেটার আছে। তারপরে দেখো অদ্রিতার ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামের নাম কি। এখানে বলছে অদ্রিতা কম্পিউটারের সি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করতে অনেক সময়ের প্রয়োজন হলো, ফলে সে একটি নতুন অনুবাদক প্রোগ্রাম ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করলো। তার মানে ও কি করছে, ও ইন্টারপ্রেটার ব্যবহার করছে, এক লাইন করে করে এইভাবে সে অনুবাদ করছে আগের প্রোগ্রামটাকে, সেজন্য তার বেশি টাইম লাগছে। তাই আমার অ্যান্সার হবে এটার গ। তারপরে বলছে আদ্রিতার নতুন অনুবাদক প্রোগ্রামের সুবিধা কি। নতুন অনুবাদক যে প্রোগ্রামটা করলো সেটা হচ্ছে আমার কম্পাইলার ইউজ করলো। কম্পাইলারে কি হয়, পুরো প্রোগ্রাম একসাথে, তারপরে হচ্ছে সবগুলো ভুল একসাথে প্রদর্শন, ঠিক আছে। অনুবাদ করতেও সর্বমোট যে টাইম লাগবে সেটা আগেরটার তুলনায় কম লাগবে। তাহলে আমার তিনটাই সঠিক। তারপর দেখো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি। ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই যে সামান্তরিক আছে এটা, আর হচ্ছে এই আমাদের যে বৃত্ত আছে এটা হচ্ছে কানেক্টর হিসেবে বা সংযোগকারী হিসেবে কাজ করে। এটা হচ্ছে বললাম যে ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে ডায়মন্ডের মতো যেটা আছে যেটা হচ্ছে ডিসিশন বা শর্ত পরীক্ষার জন্য ইউজ করা হয়। তারপরে হচ্ছে এই যে আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে আয়তাকার যেটা আছে এটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য। তারপরে হচ্ছে প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত হয়। প্রসেস বা প্রক্রিয়াকরণ যেটা বললাম সেটা হচ্ছে আয়তাকার যেটা আছে সেটা। আর একটা ওভাল শেপের দেখো একটা ইয়ে আছে, শেপ আছে, সেটা হচ্ছে স্টার্ট বা এন্ড বোঝানোর জন্য আমার ইউজ করা হয়ে থাকে। তারপরে আমরা পরের পেজে যাই। আচ্ছা, তারপরে দেখো প্রোগ্রামের ভুলকে কি বলে, এটা হচ্ছে বাগ। এই বাগ ঠিক করতে মানে ভুল ঠিক করতে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিবাগ করি। তারপরে দেখো যে হচ্ছে ফ্লো চার্টে এই যে এটা দ্বারা বৃত্ত বুঝাইছে সম্ভবত, এই প্রতীকটি কি নির্দেশ করে। এই বৃত্ত দ্বারা আমরা একটাই পড়ে আসলাম যে সংযোগ বা কানেক্টর, এটা বোঝাচ্ছে। তারপরে এটা হচ্ছে আমাদের এই সেই আয়তক্ষেত্র আবার আসছে, যে এত চিহ্ন দ্বারা প্রোগ্রামে কি বোঝানো হয় এটা কিন্তু বারবার আসছে, খেয়াল রেখো। এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেস বোঝানো হচ্ছে। তারপরে ডায়মন্ড দিয়ে এটা কি বোঝানো হচ্ছে, বলছিলাম যে শর্ত পরীক্ষা বা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তারপরে দেখো এখানে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি। এখানে বলছে যে হচ্ছে প্রোগ্রাম তৈরির আমাদের কিছু ধাপ আছে। দেখো এটা হচ্ছে মোট 7টা ধাপ আছে। এই 7টা ধাপের মধ্যে প্রথমটা দেখো, আমরা হচ্ছে প্রোগ্রাম কেন তৈরি করি। প্রোগ্রাম যে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে বা কত ইফিসিয়েন্টলি সমাধান করা যায় সেজন্যই কিন্তু আমরা প্রোগ্রাম করে থাকি। তো সমস্যা সমাধান করতে গেলে আমরা আগে বুঝতে হবে যে কোন সমস্যাটা আমাদের সমাধান করতে চাচ্ছি, সেজন্য সমস্যা আগে নির্দিষ্ট করবো যে আমি এই সমস্যাটা সমাধান করতে চাচ্ছি। তারপরে যে সমস্যা সমাধান করতে চাচ্ছি সেটাকে কি করব, সমস্যাটা বিশ্লেষণ করব, ভালো মতো বিশ্লেষণ করব যাতে ভালো মতো সলভ করতে পারি। তারপরে কি করব, সেই মোতাবেক একটা প্ল্যান করব মানে ডিজাইন করব যে হচ্ছে প্রোগ্রামটা কিভাবে সলভ করা যায়। তারপরে এই প্রোগ্রামের যে ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের যে অ্যালগোরিদম সুডোকোড বা হচ্ছে আমরা ফ্লোচার্ট তৈরি করি সেটা কিন্তু অন্তর্ভুক্ত। তারপরের ধাপটা হবে আমাদের কোডিং। আমরা কোডিং করব, তারপরে কোডিং করার পরে দেখব যে হচ্ছে রান করব, টেস্ট করব, ডিবাগিং করব, করে দেখব যে হচ্ছে আমাদের ঠিকঠাক চলে কিনা, আউটপুট দেখায় কিনা, আমরা যেটা চাচ্ছি সেটা আসে কিনা। তারপরে দেখবো যে হচ্ছে প্রোগ্রামটা ঠিকঠাক মতো সাজানো আছে কিনা, ডকুমেন্টেশন ঠিকঠাক মতো সাজিয়ে গুছায় ফরম্যাটিং করে তারপরে আমরা প্রোগ্রামটা সেভ করে রাখবো বা রক্ষণাবেক্ষণ করব। তো এখানে দেখো প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ, আগে বলছিলাম আমরা যে ডিজাইন করব, ডিজাইন করার পরে আমরা বুঝবো যে কিভাবে কোডটা করব। ডিজাইন করার মোতাবেকই কিন্তু আমরা কোডটা করে থাকবো। তাহলে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার, প্রোগ্রাম ডিজাইন। তারপর দেখো প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ, প্রোগ্রাম আগে ডিজাইন করি যে কিভাবে কি সলভ করব, তারপরে কিন্তু আমরা কোডিং এ যাই। তাহলে আমার অ্যান্সার হবে খ নাম্বার। তারপরে দেখো ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটির দ্বারা কি বোঝায়, একটু আগে পরে আসলাম সংযোগ, তাহলে আমার ক নাম্বার হবে অ্যান্সার।
আচ্ছা, এখানে দেখো একটা আমার ফ্লো চার্ট দিয়ে রাখছে। ফ্লো চার্টে কি বলছে, এখানে হচ্ছে স্টার্ট করলো, এখানে একটা এন ইনপুট নিল, তারপরে দেখো এখানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিল, এখানে 0 সেট করলো ভ্যারিয়েবলে, এখানে হচ্ছে 1 সেট করলো, সি ইজ ইকাল টু 1। তারপরে দেখো এখানে হচ্ছে দুইটা লাইন আবার লিখছে, এস ইজ ইকাল টু এস প্লাস সি করবে, আবার সি ইজ ইকাল টু সি প্লাস 1 করবে, মানে এক বাড়াই দেবে আর কি, ইনক্রিমেন্ট করবে এক করে। তারপরে দেখো আমার একটা কন্ডিশন চেক করছে বা শর্ত পরীক্ষা করছে, সেটা হচ্ছে সি গ্রেটার দেন এন কিনা। এন যদি সি গ্রেটার দেন যদি এন হয়, তাহলে কি হবে, আউটপুট এস টা শো করবে, আমার এটা এন্ড হয়ে যাবে। ওকে, তারপরে দেখো যদি আমার এই শর্তটা পূরণ না করে, মানে হচ্ছে নো হয়ে যায়, তাহলে হচ্ছে কি হবে, আমার এখানে আবার ফেরত আসবে, আর এই দুইটা লাইন আমার আবার এক্সিকিউট হবে, বা এই দুইটা লাইন আমার আবার চলবে। তারপরে এখানে দেখো এর উপর ভিত্তি করে আমার দুটা কোশ্চেন দেওয়া আছে। এটা হচ্ছে উপরে ফ্লো চার্টে 3 নং ধাপের প্রতীকটি অর্থ কি। 3 নং ধাপের যে প্রতীক, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি বলছিলাম, যে প্রক্রিয়াকরণ বা প্রসেস, এটা হচ্ছে আমার ঘ নাম্বার। আর হচ্ছে বলছে উক্ত ফ্লো চার্টে এন এর মান 5 হলে আউটপুট কত হবে। চলো আমরা এখন একটু দেখি যে এন এর মান 5 হলে কত হবে। তো আমাদের এখানে যদি আমরা এন এর মান 5 নিয়ে নিলাম, ওকে ওকে, যা আবার হলো। তারপরে দেখো এখানে ফার্স্ট বার যদি করি, তাহলে দেখো আমার এস ইজ ইকাল টু কত ধরছি, 0 সেট করছি, সি ইজ ইকাল টু কত ধরছি, 1 সেট করছি। তারপরে দেখো এখানে আমি এর মধ্যে ঢুকবো, ঢুকে দেখো এস ইজ ইকাল টু কি করছে, এস প্লাস সি করছে, তার মানে 0 + 1, তাহলে হচ্ছে আমার 1 করছে। আর সি আবার হচ্ছে 1 বৃদ্ধি করে দিছে, তাহলে আমার সি 1 থেকে 2 হয়ে গেল। এখন আমার যে কন্ডিশন চেক, সেটা হবে যে সি গ্রেটার দেন এন কিনা। এখন 2 আমার কিন্তু গ্রেটার দেন এন না, মানে হচ্ছে গ্রেটার দেন 5 না। তাহলে আমার যদি নো হয়, তাহলে আমার আবার বলছিলাম যে এখানে আসবে, এই দুটা লাইন আবার এক্সিকিউট হবে। তাহলে আমি পরের বার যাই, আমার সেকেন্ড বারে কি হবে, আমার সেকেন্ড বারে হবে হচ্ছে এস ইজ ইকাল টু কত, এস প্লাস সি, তাহলে হচ্ছে কত হচ্ছে 1 হচ্ছে, আর হচ্ছে কি হচ্ছে 1 প্লাস আর 2 হচ্ছে, তাহলে হচ্ছে 3 হচ্ছে। আর সি এর মান আমার 3, আমার ছিল হচ্ছে কত, সি এর মান ছিল হচ্ছে 2, 2 বেড়ে হয়ে গেল 3। তারপরে দেখো আমার 3 আবার চেক করবে যে 3 হচ্ছে 5 এর চেয়ে বড় কিনা, এখানেও দেখো নো হয়ে যাচ্ছে, আবার আসবে ফেরত। তাহলে আমার থার্ড বারে কি হবে, আমার থার্ড বারে হবে হচ্ছে এস ইজ ইকাল টু এস প্লাস সি। তাহলে হচ্ছে এস আছে কত, এস এস বেরোইছে 3, বেরোইছে 3, বেরোইছে এস প্লাস সি, তাহলে হচ্ছে 3 + 3 6, আর হচ্ছে এখানে সি ইজ ইকাল টু 4 হয়ে গেল। তাহলে 4 আবার চেক করবে যে হচ্ছে 4 এন এর চেয়ে বড় কিনা, মানে 5 এর চেয়ে বড় কিনা। তো বড় তো হলো না, তাহলে নো হয়ে আবার ফেরত আসবে। তাহলে ফোর্থ, আমি যদি ফোর্থ বার করি, তাহলে দেখো কি হচ্ছে, এস ইজ ইকাল টু এস প্লাস সি। এস প্লাস সি যদি হয়, তাহলে আমার হচ্ছে এস বেরোচ্ছে 6, সি বেরোচ্ছে 4, তাহলে আমার আসবে 10। আর হচ্ছে সি ইজ ইকাল টু 4 এর থেকে 1 বাড়লো, তাহলে হচ্ছে 5 হয়ে গেল। আর হচ্ছে এবার 5 কি গ্রেটার দেন 5, ঠিক আছে না, তাহলে হচ্ছে আবার আমার এটা চেক হবে। তাহলে আবার যদি চেক হয়, তাহলে কি হবে, তাহলে আমার এস ইজ ইকাল টু কত হইলো, আমার এস ইজ ইকাল টু হবে, এস কত ছিল, 10 ছিল, তাহলে 10 প্লাস আমার সি ছিল 5, তাহলে বলবে 15। আর সি ইজ ইকাল টু কত ছিল, এই যে 5 ছিল, 5 থেকে বেড়ে 6 হয়ে গেল। এবার আবার কন্ডিশন চেক করো, কন্ডিশন চেক করলে দেখো এখন 6 গ্রেটার দেন 5 হয়ে গেছে। তাহলে আমার দেখো এই কন্ডিশনটা ইয়েস হয়ে গেছে, 6 গ্রেটার দেন 5। তাহলে আমার আউটপুট এসটা শো করে দেবে। আমার আউটপুটে কত আছে, আমার আউটপুটে আছে 15, তাহলে 15ই আমার অ্যান্সার হবে। ওকে, কিন্তু এখানে ভুল দেওয়া আছে, এটা হবে না। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে ওয়াটারফল মডেলে প্রয়োজনের বিশ্লেষণে কত সময় ব্যয় করা হয়। প্রয়োজনের বিশ্লেষণে এটা হচ্ছে 20 থেকে 40% মুখস্থ। এটা হচ্ছে ওয়াটারফল মডেল ডিজাইনে, কোডিং এ সময় ব্যয় করা হয়, কোডিং আর ডিজাইন একটু বেশি সময় লাগবে, 30 থেকে 40%। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য, এটা ইনহেরিটেন্স হচ্ছে জাভার বৈশিষ্ট্য। তো জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা হয়, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হবে আমার অ্যান্সার। এটা হচ্ছে নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটা জাভাই হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলা হয়, সোর্স কোড। তারপর বলছে সি নামক ভাষার জন্ম কি থেকে, বি থেকে, এটা আমার জানা ছিল না। তারপরে দেখো এখানে হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম কম্পাইল করার জন্য এই কি দ্বয় একত্রে চাপতে হয়, প্রোগ্রাম সেভ করার জন্য আমাদের হচ্ছে Ctrl+S চাপতে হয়, তাহলে আমার এটা হবে না। আর হচ্ছে প্রোগ্রাম রান করার জন্য Ctrl+F9 চাপতে হয়, দুই জায়গায় দেখো F9 কমন। আর প্রোগ্রাম কম্পাইল করার জন্য তাহলে অল্টার চাপতে হয়, আর হচ্ছে F9 তো আছেই। আর হচ্ছে এখানে প্রোগ্রাম রান করার জন্য কন্ট্রোল চাপতে হয়, আর হচ্ছে F9 আছেই। তাহলে 1 আর 3 আমার কারেক্ট অ্যান্সার, তাহলে খ নাম্বার। তারপরে বলছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্ট হলো।
তো এখানে দেখো n ইজ ইকাল টু 1, এখানে তিন ধরনের লুপ দেওয়া আছে, এখানে হচ্ছে 5 বার প্রদর্শনের ক্ষেত্রে দেখাতে হবে আমার কোনটা ঠিক। তো এখানে ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ আর হচ্ছে হোয়াইল লুপ আছে। এখানে দেখো এই ফর লুপ আর হোয়াইল লুপে কিন্তু আমার ফার্স্ট যখন এন্ট্রি হয় তখন হচ্ছে আমার কন্ডিশনটা চেক করে, আর যখন হচ্ছে লুপ লুপ এক্সিট হয় তখন আমার কিন্তু এই ডু হোয়াইলের ক্ষেত্রে এই কন্ডিশনটা চেক করছে দেখো সবার লাস্টে, আর এই ফর আর ইসের ক্ষেত্রে কিন্তু সবার সামনে করছে, তাই না? তাহলে দেখো এখন এইটার ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে ওয়ান ওয়ান আছে, তাই না? ফার্স্টে ওয়ানের থেকে শুরু হইলো, তারপরে দেখো ওয়ান কি 6 ছোট, হ্যাঁ ছোট, তাহলে হচ্ছে এখানে ঢুকলো, ঢুকে হচ্ছে প্রিন্ট এফ, তাহলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট করলো, তারপরে ওয়ান কে আবার এক ইনক্রিমেন্ট করলো, তাহলে 2 হয়ে গেল, আবার কন্ডিশন চেক করলো 2 কি লেস দ্যান 6, হ্যাঁ, তাহলে হচ্ছে আবার ঢুকলো, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তারপরে আবার এখানে এক ইনক্রিমেন্ট করলো 3 হইলো, এভাবে চলতে থাকলো। এভাবে কতক্ষণ চলবে দেখো, এখানে যখন 5 < 6, তখন 5 < 6 তখন কিন্তু এটা কিন্তু ট্রু আছে, তাহলে হচ্ছে ট্রু যদি হয় তাহলে এখানে আবার ঢুকবে, ঢুকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। তারপরে দেখো এখানে যদি 5 থেকে আমি যদি এখানে 6 বানাই দিই, 6 কি < 6 না, তাহলে আমার লুপটা ব্রেক করে যাবে, আর হচ্ছে মানে লুপ থেকে বের হয়ে যাবে আর কি। তাহলে এটা আমার কয়বার প্রিন্ট হলো, আমার হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হলো। আমার যখন ছয় ছয় হয়েছে এটার মান, এন এর মান, তখন কিন্তু লুপটা ব্রেক হয়ে গেছে, মানে লুপের মধ্যে ঢোকে নাই, বুঝছো? তাহলে হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5 বার আমার প্রিন্ট হলো, এটা কিন্তু ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন দেখো এখানে হচ্ছে ডু হোয়াইলের ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে 3 থেকে শুরু করছে, এখানে এক ইনক্রিমেন্ট করছে, এখানে হচ্ছে কন্ডিশন দিছে, মোট 3টা অংশ আছে প্রতিটা লুপের, দেখো সেম। এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করছে বা একটা ভ্যালু সেট করে দিছে, তারপরে দেখো এখানে একটা কন্ডিশন দিছে, আর হচ্ছে একটা ইনক্রিমেন্ট করছে বা ডিক্রিমেন্ট যাই করো করো সমস্যা নাই। তো তিনটা লুপের ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, বুঝছো? এগুলো এই তিনটা জিনিসই থাকে ভিন্ন ভিন্ন জায়গায়। এই ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে আছে ইনিশিয়ালাইজ করলো, এখানে হচ্ছে ভিতরে এখানে ইনক্রিমেন্ট করলো, আর এখানে লাস্টে যায় হচ্ছে এখানে কন্ডিশনটা দিল, ঠিক আছে? তাহলে দেখো এটার ক্ষেত্রে থ্রি, এটা এক, থ্রি কি প্রথমে হচ্ছে একবার চললো, তাই না? প্রথমে হচ্ছে একবার চললো, তারপরে হচ্ছে দেখলো যে থ্রি কি এসেছে ছোট, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখার পরে তারপরে কি করলো, তারপরে এক ইনক্রিমেন্ট করে দিল, তারপরে ফোর ফোর হইলো, ফোর হওয়ার পরে দেখলো যে হচ্ছে এখানে হচ্ছে ফোর কি এসেছে ছোট, 4-এর চেয়ে ছোট, 8-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট আর অথবা সমান, হ্যাঁ, তাহলে হচ্ছে আবার প্রিন্ট করলো। তাহলে এখন এভাবে চলতে চলতে আমার চলবে হচ্ছে কতক্ষণ, 3 4 5 এর জন্য হবে, 6 এর জন্য হবে, 7 এর জন্য হবে, যখন 8 আসবে দেখো 8 < 8 লেস দ্যান ইকুয়াল টু 8 হইলে দেখো 8 এর সমান কিন্তু মিলে গেছে, তাহলে 8 এর জন্য কিন্তু লুপের মধ্যে একবার ঢুকবে, ঢুকে প্রিন্ট করবে। তাহলে হচ্ছে কয়বার হইলো, 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 6 বার প্রিন্ট হইলো। আমার কি এটা এটা তাহলে 5 বার হইলো না, তাহলে এটা কাটে দিলাম। তারপরে দেখো আমার হচ্ছে কি হবে, আমার হচ্ছে পরেরটার ক্ষেত্রে দেখি, আমার হচ্ছে হোয়াইল লুপ, হোয়াইল লুপ হচ্ছে 5 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে < 10 দেয়া, তাহলে হচ্ছে কি হবে, 5 কি 10-এর চেয়ে ছোট, হ্যাঁ, তাহলে প্রিন্ট করবে। তারপরে হচ্ছে এক এক ইনক্রিমেন্ট করলো 6, 6 কি 10-এর চেয়ে ছোট, হ্যাঁ, এভাবে করতে করতে হ্যাঁ হলে এর মধ্যে ঢুকবে আর কি, আর যদি না হয় তাহলে হচ্ছে এই লুপ থেকে বাইরে বের হয়ে যাবে। তাহলে হচ্ছে 5-এর জন্য হইলো, 6-এর জন্য হইলো, 7-এর জন্য হইলো, 8-এর জন্য হইলো, 9 < 10, 9-এর জন্য হইলো, কিন্তু যখন 10 হবে, 10 10 কি < 10, 10 কি < 10 না, তাহলে আমার কি হবে, লুপটা ব্রেক করে আমার হচ্ছে চলে যাবে। তাহলে হচ্ছে কি হলো, আমার এই কয়বার প্রিন্ট হইলো, 5 6 7 8 9-এর জন্য আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো 5 বার, তাহলে আমার এটাও ঠিক থাকলো। তাহলে আমার ই হবে, অ্যান্সার হবে 1 ও 3। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে একটা সি প্রোগ্রাম নিল। তো সি প্রোগ্রাম নেওয়ার পরে এখানে কি বলছে, এখানে এখানে হচ্ছে একটা হেডার ফাইল ইনক্লুড করছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে এখানে দেখো মেইন ফাংশন আছে, তারপরে এখানে দেখো দুটা ভ্যারিয়েবল এ বি নিয়েছে, তারপর বি ইজ ইকাল টু 50 সেট করছে, এ ইজ ইকাল টু বি ভাগ 25 করছে, তাহলে 50 ভাগ 25 করলে কত হয়, তাহলে আমার দুইবার যায় না, দুইবার যাওয়ার পরে আমার ভাগশেষ থাকে কত, শূন্য। শূন্য, শূন্য থাকার পরে এখানে তো শূন্য চলে আসলো, তাই না? এখানে শূন্য চলে আসার পরে এই শূন্যটাই কিন্তু এ এর মধ্যে জমা থাকবে বা অ্যাসাইন হবে। তাহলে হচ্ছে প্রিন্ট করে দেবো এখন, এই যেহেতু এ ইন্টেজার, তাহলে ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার আমি %d ইউজ করব। তাহলে হচ্ছে কত হবে, আমার জিরোটা প্রিন্ট হয়ে যাবে। আমার যদি ইন্টেজার না হয়, আমার ধরো ফ্লোট, ফ্লোট হইলো, ডেটা টাইপ যদি ফ্লোট হইতো বা হচ্ছে ডাবল হইতো, তাহলে আমার কি কি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা লাগতো, আর যদি হচ্ছে বা ক্যারেক্টার হইতো, তাহলে আমার ফ্লোটের ক্ষেত্রে আমার ইউজ করা লাগতো হচ্ছে %f, আর হচ্ছে
ইসের ক্ষেত্রে ডাবলের ক্ষেত্রে কি করা লাগতো, পার্সেন্ট এলএফ, মানে লং ফ্লোট বোঝানো হয় আর কি। তো ফ্লোট আর এই ডাবল দুইটা দিয়ে আর কি ভগ্নাংশ সংখ্যা আমরা অ্যাসাইন করতে পারি এর মধ্যে। তারপরে দেখো এখানে হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্ট সি, ক্যারেক্টারের সি, পার্সেন্টও সি। তো এটার ক্ষেত্রে ইন্টেজারের ক্ষেত্রে আমরা আমরা জানি কি, ইন্টেজারের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে পার্সেন্ট ইউজ করি, আর হচ্ছে আর কি মেমোরিতে জায়গা নাই, কত জায়গা নাই হচ্ছে 8, সরি 8 না, মেমোরিতে জায়গা নাই হচ্ছে 4 বাইট, মেমোরিতে জায়গা নেই হচ্ছে 4 বাইট, 4 বাইট বা হচ্ছে 32 বিট। ওকে, আর প্লটের ক্ষেত্রেও 4 বাইট নেয় জায়গা, ওকে, বা হচ্ছে 32 বিট। ওকে, আর হচ্ছে ডাবলের ক্ষেত্রে নেয় হচ্ছে 8 বাইট বা 64 বিট, মানে এক বাইটে আমার 8 বিট করে হচ্ছে, তাহলে হচ্ছে 64 বিট। ওকে, যাই হোক এখানে। তারপর ক্যারেক্টারের ক্ষেত্রে আমার নেয় হচ্ছে শুধু 1 বাইট বা 8 বিট, 8 এখানে বিট। ওকে, তো এটা এটা গেল, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তারপরে দেখো উদ্দীপকের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি কি, এটা হচ্ছে সি প্রোগ্রামিং, এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মিড লেভেল ল্যাঙ্গুয়েজের পরে এটা হচ্ছে সাধারণ পারপাসে ইউজ করা হয়, তাই জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর বলছে কেস সেন্সিটিভ, এখানে যদি ভ্যারিয়েবলের নাম আমি কোনো ধরো এখানে টি এ এম নিলাম, টি এ এম, ওকে, টি এ এম, এটা হচ্ছে টিটা বড় হাতে নিছি, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরেকটা ইএনএসি আছে ছোট হাতের, তো এইটা কিন্তু আমার হচ্ছে সিতে দুইটা ভ্যারিয়েবল বলে গণ্য হবে। কারণ কি, মানে এখানে হচ্ছে ফুল ই আছে, ফুল যে হচ্ছে বড় হাতের অ্যালফাবেটটা সেটা আছে, আর এখানে হচ্ছে ছোট হাতের আছে। তাহলে এটা হচ্ছে কেস সেন্সিটিভ হওয়ায় এটা হচ্ছে দুইটা ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে এটাকে। তাহলে আমার তিনটাই কিন্তু কারেক্ট আনসার। তারপর চলো আমরা পরের পেজে যাই। এখানে দেখো যে হচ্ছে সি ভাষার বৈধ চলক কোনটি, বৈধ চলক বলতে এখানে হচ্ছে কোনটা বোঝা যাবে, এখানে হচ্ছে এটা হাইফেন আছে, এটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ আছে, এটা হচ্ছে স্পেস আছে, কাজে এই তিনটা হবে না। এখানে দেখো এখানে হচ্ছে কোনো স্পেস নাই মাঝখানে, সুন্দর মতো লিখে দিচ্ছে, তাহলে এটা হবে। তো এখানে সঠিক চলক কোনটি, সঠিক চলক এখানে ফার্স্টে 1 আছে, ফার্স্টে কোনো ডিজিট থাকতে পারবে না, এটা কাটা। নাম্বার, এখানে স্পেস আছে একটা, এখানে দেখো একটা স্পেস আছে, তাহলে এটাও কাটা, এটা হবে না। আর এখানে এটা নাম্বার 1, এটা ঠিক আছে। এখানে দেখো হাইফেন আছে, এই হাইফেনের কারণে এটাও কিন্তু হবে না। তো এখানে দেখো চলক তৈরির কিছু নিয়ম আছে। দেখো ফার্স্টে বলছিলাম যে নাম্বার দেওয়া যাবে না, আর হচ্ছে চলকের নামে স্পেস ব্যবহার করা যাবে না। স্পেস এখানে এখানে দিছে, এখানে দিছে, আর এখানে দিছে, এখানে ইউজ করা যাবে না। তারপরে বলছে যে আন্ডার স্কোর ব্যতীত, আন্ডার স্কোর চিহ্ন ব্যতীত অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। এখানে হাইফেন ইউজ করছে, এই হাইফেন দিলে কিন্তু হবে না, শুধুমাত্র এই আন্ডার স্কোর থাকতে পারবে। আন্ডার স্কোর ধরো হচ্ছে এ আন্ডার স্কোর বি, এটা একটা চলক হয়ে গেল, এটা কিন্তু ভ্যালিড চলক, এটা কিন্তু সঠিক চলক, ঠিক আছে। আর যদি এখানে হাইপেন দিয়ে দিতে আন্ডার স্কোরের জায়গায়, তাহলে কিন্তু এটা সঠিক চলক থাকতো না। আর তাহলে দেখো এখন এখানে দেখো ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কত, পার্সেন্ট ডি জানি। তো ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে পড়ে আসলাম, এটা হচ্ছে 4 বাইট বা 32 বিট। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের, ফ্লোট আর ইন্টিজার সেম, এখানে হচ্ছে বিট আকারে চাইছে, তাহলে 32 বিট হবে। আর যদি বাইট আকারে চাইতো তাহলে ফ্লোটের মতোই 4 বাইট হইতো, ঠিক আছে। সাইন নাম্বারের রেঞ্জ, ডেটার রেঞ্জ কত, ডেটার সাইন নাম্বার ডেটার রেঞ্জ হচ্ছে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 7 থেকে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 7 - 1। আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, -2 টু দি পাওয়ার 7 থেকে -2 টু দি পাওয়ার 7 - 1, তাহলে -2 টু দি পাওয়ার 7 করলে -128 আছে। এখান থেকে 2 টু দি পাওয়ার 7 - 1 করলে 128 - 1 127 আছে, তাহলে এটাই আমার অ্যান্সার। তারপর হচ্ছে চলকের নাম হিসেবে কোনটি সঠিক, এই যে আন্ডারস্কোর থাকলে সঠিক বললাম, তো এটা সঠিক। এখানে দেখো একটা স্পেস আছে, এখানে হচ্ছে একটা বিস্ময়বোধক চিহ্ন আছে, এটা কিন্তু হবে না। তারপর বলছে গো টু হচ্ছে একটা কিওয়ার্ড, এটা দ্বারাও হবে না। তারপরে দেখো সি ভাষায় তোকে কি বলা হয়, \n \t, এটা কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে স্কেপ সিকোয়েন্স। তার মানে এটা হচ্ছে \n দিয়ে নিউ লাইনে যাওয়া হয়, আর এটা হচ্ছে ট্যাব দ্বারা ট্যাব স্পেস দেওয়া হয়, মানে একটুখানি জায়গা আর কি ডানে ধরে। আর হচ্ছে ট্যাব, এটা হচ্ছে \r দিয়ে আমার হচ্ছে ক্যারেজ রিটার্ন বোঝায়, বা হচ্ছে যে লাইনে ছিলাম ওই লাইনেরই ফার্স্টে চলে আসবে, বুঝছো। তারপর দেখো সি ভাষার ধ্রুবক ঘোষণা করার নিয়ম হলো মানে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে ফ্লট পাই, আমি নিলাম ফ্লট পাই, এখানে 3.1416। তো এখানে হচ্ছে আমি কনস্ট্যান্ট সামনে লিখে দিলেই কিন্তু কনস্ট্যান্ট এটা ঘোষণা হয়ে যাবে। আর হচ্ছে এখানে যদি হ্যাশ ডিফাইন দিই, এটা প্রিপ্রসেসর নাকি যেন বলে হ্যাশ, তারপরে হ্যাশ ডিফাইন পাই দিয়ে যদি এটা করি, তাহলেও কিন্তু আমার কনস্ট্যান্ট ঘোষণা হয়ে গেল। কিন্তু এটা কিন্তু হলো না, এটা খালি জাস্ট অ্যাসাইন করা হইলো, তাহলে এটা কিন্তু আমার হবে না।
এই কনস্ট্যান্ট আর এটা এভাবে যদি আমি ডিফাইন করি আর কনস্ট্যান্ট লিখি, তাহলে কিন্তু এটা আমি আর চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে হলে কিন্তু আমার শুধু এখানে চেঞ্জ করা যাবে, তা না হলে আমি এইটা যেখানে যেখানে ইউজ করবো ফাংশনের আমার যেই প্রোগ্রামের ভিতরে, সেখানে কিন্তু এইটাই সেট হয়ে থাকবে, এই পায়ের ভ্যালু এটাই সেট হয়ে থাকবে। ওকে, তাহলে আমার হবে 1 আর 3। ওকে, তো এখন আমি দেখি হচ্ছে সি ভাষার চলকগুলো লক্ষ্য করো। এখানে আন্ডার স্কোর আছে, বলছে আন্ডার স্কোর থাকলে রাইট, এখানে হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে স্পেস, এখানে ইয়ে, এটা দুইটা কাটা, তাহলে আমার শুধু 1 রাইট। দেখো এখানে হচ্ছে মেইন একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আমি কি নিচ্ছি, এখানে হচ্ছে ফ্লট ডেটা টাইপের আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল এন নিচ্ছি, এখানে হচ্ছে স্ক্যানএফ দিয়ে আমি একটা ইনপুট নিচ্ছি, এটা হচ্ছে M%, স্ক্যানএফ দিলে কিন্তু M%, মানে হচ্ছে এন্ড এর সাইনটা M% সাইন বলে, এটা নিতে হয়। তারপরে দেখো এটা হচ্ছে নিলাম, প্রথমে ইনপুট নিলাম, তারপরে হচ্ছে প্রিন্ট করে দিলাম এটার স্কোয়ার রুট, এটার স্কোয়ার করে রুট স্কোয়ার করে আমি হচ্ছে স্কোয়ার রুট করে আমি হচ্ছে প্রিন্ট করে দিলাম। আর গেট ক্যারেক্টার দিয়ে রাখছে এখানে। তাহলে উদ্দীপক ব্যবহৃত ডেটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন, এখানে দেখো ফ্লট দিয়া, ফ্লট বলছিলাম যে কত বাইট লাগে, 4 বাইট লাগে। তারপর দেখো উদ্দীপকের আউটপুট দেখানোর জন্য আবশ্যকীয় হেডার ফাইল কত, আউটপুট দেখানোর জন্য আমার হচ্ছে লাগবে কত, দেখো SQRT লাগবে। আর হচ্ছে প্রিন্টএফ, যেহেতু প্রিন্টএফও লাগবে, তো প্রিন্টএফ হচ্ছে কোন হেডার ফাইলের মধ্যে আছে, আমার stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের যেটা আছে সেটার মধ্যে আছে আমার এই বিল্ট ইন ফাংশনটা, এই প্রিন্টএফ এই ফাইলের আন্ডারে। ওকে, আর হচ্ছে এই SQRT বা স্কোয়ার রুট বের করার যেই ফাংশনটা আছে, লাইব্রেরি ফাংশন, সেটা আছে আমার এই math.h হেডার ফাইলের আন্ডারে। তাহলে আমার এই দুইটা জিনিস হলেই আমার এই প্রিন্ট আউটপুটটা দেখাবে আর কি। তাহলে আমার 1 আর 3 আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। আমার গেট ক্যারেক্টার এটা কিন্তু আমার আছে কোনিও ডট এই হেডার ফাইলের মধ্যে, কিন্তু এটা আমার লাগতেছে না আউটপুট শো করার জন্য। ওকে, তারপর দেখো এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ইকুয়াল টু 15 এর মান কত, এক্স প্লাস ইকুয়াল টু 15 বলতে কি বোঝায়, এক্স এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 15, এটাকেই কিন্তু বোঝায় এটা দ্বারা। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে আমরা পাই কত, এক্স এর মান 5 দেওয়া আছে, 5 প্লাস 15, তাহলে আসে কত, আমার 20 আসে। আমার 20, দেখো আমার 20 কিন্তু অ্যান্সার। তারপরে দেখো কোনটি রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর আমরা জানি যে হচ্ছে এখানে দুইটা অ্যাসাইন আছে, দুইটা ইকুয়াল ইকুয়াল চিহ্ন আছে, এটাই আমার রিলেশনাল অপারেটর। তারপরে দেখো আমার এক্স এর ক্ষেত্রে 10 দেয়া, 10 সেট করা আছে, অ্যাসাইন করা আছে। ওয়াই এর ক্ষেত্রে দেখো এক্স ইন্টু 5, তারপর দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আবার কি লিখছে, ওয়াই ভাগ মডুলাস 3, মানে হচ্ছে এটা ভাগ করে যে ভাগশেষটা আসবে সেটাই আমার ওয়াই এর মধ্যে বসে যাবে। তাহলে দেখো এক্স এর মান যদি 10 হয়, 10 দিলাম, তারপর দেখো ওয়াই এর মান তাহলে কত হবে, ওয়াই এর মান হবে হচ্ছে 10 ইন্টু 5, 10 ইন্টু 5 হলে আমার কত আসছে, আমার আসে 50। তাহলে 50 আসার পরে এখানে দেখো, তারপরে দেখো ওয়াই ইজ ইকাল টু ওয়াই ভাগ মানে মডুলাস 3, তাহলে 50 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে ওয়াই এর মধ্যে কত থাকবে, 50 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার 16, 3 16 48, আমার থাকে 2, তাহলে ওয়াই এর মধ্যে আমার বসে যাবে কত, 2, এই 2টা আমার ওয়াই এর মধ্যে বসে যাবে। এখন উদ্দীপকের চলক, এই ওয়াই চলকের সর্বশেষ মান কত, সর্বশেষ মান আমার 2। তারপর দেখো আমার হচ্ছে পাওয়ার যে ফাংশন আছে, পাওয়ার ফাংশনটা কিন্তু ম্যাথ.h এর মধ্যে আছে, এই ফাংশনটা ম্যাথ.h হেডার ফাইলের মধ্যে। আমাদের যেমন হচ্ছে আমরা ধরো তুমি তুমি কোনো একটা কোম্পানির হেড, তোমার আন্ডারে অনেক লোক কাজ করে, তো সেরকমই একটা হচ্ছে হেডার ফাইল থাকবে ম্যাথ.h বা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ওখানে হচ্ছে তোমার ওই হেডার ফাইলের আন্ডারে অনেকগুলো ফাংশন থাকবে, অনেকগুলো ফাংশন ডিফাইন করা থাকবে, তুমি খালি হচ্ছে তোমার প্রোগ্রামের মধ্যে ওগুলো জাস্ট কল করে করে কাজ করতে পারবে, আর হেডার ফাইলটা অবশ্যই অ্যাড করা লাগবে। যাই হোক, তাহলে দেখো এখানে হচ্ছে এটা করি, এটা হচ্ছে পাও মানে কি, পাও মানে হচ্ছে পাওয়ারের কাজ করে এখানে। আমার হচ্ছে এখানে ফার্স্টে কত দেয়া, এখানে হচ্ছে 12/4, তাহলে হচ্ছে 3, 3 প্লাস 1, তাহলে আমার আসে 4, 4 আসে 4 কমা, এখানে 10কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, আমার 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট থাকে 2, তাই না, অবশিষ্ট থাকে হচ্ছে 2। তাহলে আমার ফাংশনটা আসে এমন, পাও 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 হচ্ছে 4 আর 2, 4 আর 2 দ্বারা কি বোঝাচ্ছে, 4 এর মাথার উপর 2 হবে, তাহলে 4 স্কোয়ার করলে আমার 16 আসে। 16 আসার পরে আমার হচ্ছে এখান থেকে মাইনাস করতে বলছে এখানে 3 ইন্টু 4, তার মানে 12, তাহলে 16 মাইনাস 12 যদি করি, 16 মাইনাস যদি 12 করি, তাহলে আমার আসছে কত, তাহলে আমার আসতে দেখো 4 আসতেছে আমার অ্যান্সার, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4। তারপর দেখো আমার সি ভাষার এক্সপ্রেশন এত পাও, এখানে তোমরা ভালো মতো করতে পারবে আশা করি। এখানে দেখো 3 এর মাথার উপর কত উঠে যাবে, 2 উঠে যাবে। তারপরে দেখো প্লাস 5/2, 5 ভাগ যদি 2 করি তাহলে কত থাকে আমার, ভাগশেষ থাকে 1, তো 1টা লিখে ফেললাম, প্লাস 3 আছে এখানে, হচ্ছে এটা কিন্তু গুণ না, এটা হচ্ছে এখানে শেষ বোঝাচ্ছে। তারপরে দেখো 9 প্লাস 4, তাহলে হচ্ছে 13 আসে আমার অ্যান্সার, তাহলে আমার এটা হলো অ্যান্সার। তারপর দেখো এখানে সি ভাষা এক্সপ্রেশন কোনটি,
সি ভাষায় এক্সপ্রেশন হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, এভাবে তো এক্সপ্রেশন লেখা যায় না, বুঝছো? তো এভাবে না লেখে পাও পাও দিয়েও লেখা যায়, তো হচ্ছে আমরা এই যে এমন এমন করে লিখলাম যেটা। আর এখানে হচ্ছে এইভাবে লিখতে হবে, 5 × x দুইবার আছে, তাহলে x দুইবার, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, তারপরে 3 × x, ওকে 4। এটা হলো অ্যান্সার। সি ভাষায় এন্ড এন্ড দুইবার যদি থাকে এটাকে কি বলা হয়, লজিক্যাল এন্ড বলা হয়, লজিক্যাল এন্ড। তাহলে আমার এটা হলো অ্যান্সার। তারপর অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমরা কি জানি, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, আরেকটা এটা কি পার্সেন্টেজ দিয়ে আমার বোঝাচ্ছে ভাগশেষ বা মডুলাস বের করতে হবে আর কি, বুঝছো? তারপরে দেখো রিলেশনাল অপারেটর হচ্ছে কয়টা আছে, 6টা আছে, 1 2 3 4 5 আর 1 6। একটা হলো লেস দেন, একটা লেস দেন ইকুয়াল, একটা গ্রেটার দেন ইকুয়াল, ওকে। তারপর বলছে একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, একটা হচ্ছে নট ইকুয়াল, ওকে। এটা হচ্ছে রিলেশনাল বোঝাচ্ছে যে ছোট নাকি বড় নাকি সমান নাকি নট সমান নয়, এটা বোঝাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে রিলেশন বোঝাচ্ছে যে সম্পর্কটা কেমন। তারপরে বলছে লজিক্যাল বুঝাইতে বলছে যে লজিক গেট পড়ছে না, যে লজিক গেটের এন্ড অর নট লজিক গেট, ওই রকম টাইপেরই আর কি লজিক। সো এখানে হচ্ছে লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, আর এটা হচ্ছে লজিক্যাল নট। তারপর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখো অনেকগুলো ইয়ে আছে, কম্বিনেশন আছে, তো তোমরা এটা দেখতে পারো, সবগুলো মিলাই দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর বানাইছে। তারপরে দেখো এখানে কোনটি সম্পর্কযুক্ত অপারেটর বা রিলেশন অপারেটর, একটু আগে পড়ে আসলাম, সেটা হচ্ছে আমার খ নাম্বারটা হচ্ছে বড় নাকি সমান, সেটাই হচ্ছে আমার হলো। তারপরে দেখো এখানে হচ্ছে সি ভাষার রিলেশন অপারেটর কোনটি, সি ভাষার রিলেশন অপারেটর আমার হচ্ছে রিলেশন অপারেটর কোনটি, রিলেশন লেস দেন, এই তো লেস দেন, ওকে। তারপর সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের, রিলেশন অপারেটর বললাম যে 6 ধরনের, ওকে। এটা এখানে দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন, ওকে। তারপর বলছে যে কোনটি লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন, লজিক্যাল এন্ড হচ্ছে এন্ড, ওকে ঠিক আছে। আমরা এবার পরেরটায় যাই, চলো। দেখো এখানে হচ্ছে সি ভাষায় কোনটি কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে stdio নয়, কোনিও নয়, এই দুটো হেডার ফাইল, আর ডাবল হচ্ছে কিওয়ার্ড, এগেন কোনো কাজের না, ঠিক আছে। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়, সংরক্ষিত শব্দ হচ্ছে ইফ এলস ব্রেক হচ্ছে সংরক্ষিত শব্দ, আর ফাংশনটা হচ্ছে সংরক্ষিত শব্দ নয়। এখন আমরা ফাংশনের বলতে কি বুঝি, ফাংশন বলতে বুঝি যে হচ্ছে আমাদের ধরো আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো একটা কাজ ধরো বারবার করা লাগছে, তো বারবার না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই কাজটাই আমরা ফাংশন দিয়ে একটা ফাংশন তৈরি করে ওই কাজটা করে রাখতে পারি। তারপরে আমরা কি করতে পারি, আমাদের মেন ফাংশন থেকে আমাদের এই ফাংশনটা যেটা তৈরি করলাম সেটাকে বারবার কল করে করে আমরা ওই কাজটাই পেয়ে যাচ্ছি, ওই কাজটা আমার বারবার কল লাগতেছে না আলাদাভাবে, আমার ফাংশনটা কল করলে আমার ওই কাজটা হয়ে যাচ্ছে, আমার একবার খালি ফাংশনের মধ্যে করে রাখলেই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফাংশনের সুবিধা। তো সি ভাষায় তারপরটা দেখো যে গাণিতিক অপারেটরের সাহায্যে কি করা যায়, মানে অ্যারিথমেটিক অপারেটর, এখানে কি করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ সব করা যায়। আর হচ্ছে মানে তুলনা করা যায় না, যেহেতু এটা রিলেশনাল অপারেটর না, তাহলে তুলনা করা যাবে না, খালি যোগ করা যাবে, আর হচ্ছে ভাগশেষ নির্ণয় করা যাবে 1 আর 3। তারপরে বলছে যে হচ্ছে এটা সমতুল্য এক্সপ্রেশন কোনটা, এখানে পি এর উপর স্কয়ার আছে, দেখো পি এর উপর যদি স্কয়ার থাকে, এটা পি এর উপর স্কয়ার হইলো, তাতে এক্স গুণ আছে প্লাস, এই তো তাহলে এটা ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে 2 এর উপর, এটা ই করলে কিন্তু 2 এর উপর পি চলে আসে, 2 এর উপর পি তো নাই আমাদের, 2 টু দি পাওয়ার পি তো না, তাহলে আমার এটা কিন্তু কাটা। তাহলে হচ্ছে পরেরটা দেখি, এটা হচ্ছে পি স্কয়ার মানে পি ইন্টু পি, তার সাথে হচ্ছে এক্স গুণ, ঠিক আছে, তারপরে এটা প্লাস, তাহলে এইটাও আমার অ্যান্সার, তাহলে আমার এই দুইটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে। তারপর বলছে যে হচ্ছে এত অপারেটরকে কি বলা হয়, এটা হচ্ছে আমার ইউনারি অপারেটর, বুঝছো? এটা হচ্ছে আমার ইউনারি অপারেটর, প্লাস প্লাস ইয়ে আছে একটা ভ্যারিয়েবলের উপরে। আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে ইউনারি ইনক্রিমেন্টাল অপারেটর, ইনক্রিমেন্ট যেহেতু হচ্ছে প্লাস প্লাস করছি মানে হচ্ছে বাড়াচ্ছি, বৃদ্ধি করছি, বৃদ্ধি করলে আমার ইনক্রিমেন্টাল অপারেটর হবে বা ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে এখানে হচ্ছে প্লাস প্লাস কিন্তু দেখো আই এর আগে আছে, ভ্যারিয়েবলের আগে আছে, তাহলে হচ্ছে এটা কি হবে, এটা হবে আমার প্রিফিক্স অপারেটর হবে। আর ডিক্রিমেন্ট অপারেটর হয়তো কখন, যদি হচ্ছে এখানে মাইনাস মাইনাস থাকতো। তাহলে আমার 1 আর 3 হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা তারপরে দেখো এখানে হচ্ছে a ইজ ইকুয়াল টু 2 দেয়া, b ইজ ইকুয়াল টু কত দেয়া, b ইজ ইকুয়াল টু প্লাস প্লাস a। সো এখানে দেখো আর এখানে প্রিন্ট করে দিয়েছে b। সো এখানে দেখো আমার ইনক্রিমেন্টাল অপারেটর আছে, ইউনারি ইনক্রিমেন্টাল অপারেটর, এটা কি করছি আমি হচ্ছে এর মান তো 2 দিয়া, এর মান 2 দিয়া, আর এটা এখানে দেখো আমার হচ্ছে প্রিফিক্স নোটেশনে আছে, মানে আগে আছে, এর আগে আছে মানে প্রিফিক্স। তো এর আগে থাকলে কি করব, আগে এর মানটা বাড়াই নেব, আগে আছে মানে আগে বাড়াই দেব, আগে আছে মানে আগে বাড়াই, এর মানটা যদি আমি 1 বাড়াই তাহলে আমার কত হচ্ছে, তাহলে আমার হচ্ছে a ইজ ইকুয়াল টু 3 হচ্ছে, আমার a ইজ ইকুয়াল টু 3 হইলে আমার এই বাড়ানোর পরে আমি এটা এর মধ্যে অ্যাসাইন করে দেবো, তাহলেই আমার যে প্রিন্ট করলে আমার এটা চলে আসবে, আমার আসবে কত, 3 আসবে। আর যদি বি ইজ ইকুয়াল টু এখানে যদি আমার থাকতো হচ্ছে এ প্লাস প্লাস, তাহলে কত হইতো বলো তো, তাহলে আমার হয়তো যে হচ্ছে আমার এর মান তো টু ছিল তাই না,
তাহলে 2টাই আগে আমার অ্যাসাইন হয়ে যেত এর মধ্যে, তাহলে বি এর মধ্যে আমি কত পাইতাম, 2 পাইতাম। আর পরে যেহেতু পোস্ট নোটেশনে, পোস্টফিক্স নোটেশনে ছিল সেটা, তাহলে আমার এটা এর মানটা আমার পরে বাড়তো, পরে অ্যাসাইন হওয়ার পরে বাড়তো, তাহলে পরে বাড়লে এর মান আমার 3 হয়তো, ঠিক আছে। তাহলে আমার বি এর মানটা আমি যদি এখানে প্রিন্ট করে দিতাম তখন আমি পাইতাম 2, আর এখানে যেহেতু প্রিফিক্স আছে তাহলে আমি এখন পাবো 3। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার আশা করি। তারপরে বলছে যে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে। আচ্ছা দেখো এখানে আমার যে সিনট্যাক্সের যে পরিবর্তন সেটা কি বলছে, এখানে হচ্ছে a ইজ ইকাল টু 2 আছে তাই না, আর এখানে হচ্ছে b নিয়ে কাজ করছে, তাহলে এই লাইনটাতে কাজ করছে। তাহলে b ইজ ইকাল টু, আমি যদি দেখি a প্লাস 3, a এর মান কত আছে, এমনি 2 আছে তাই না, 2 প্লাস 3 করলে আমার কিন্তু 5 চলে আসছে, 2 প্লাস 3 করলে আমার 5 চলে আসছে। তাহলে এটাই আমার, এটা রিপ্লেস করলে আমার আউটপুট 5 চলে আসছে। তারপরে দেখো নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট, এটা হচ্ছে স্ক্যানএফ বোঝাই যাচ্ছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে নিচের কোনটি ভুল স্টেটমেন্ট, ভুল স্টেটমেন্টের ক্ষেত্রে দেখো এখানে ঠিক আছে, স্ক্যানএফ এর ক্ষেত্রে পার্সেন্ট আছে, এম্পারসেন্ট আছে। এখানে প্রিন্টএফ এর ক্ষেত্রে কিন্তু আমাদের এম্পারসেন্ট ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে না, তাহলে আমার এইটা আমার ভুল স্টেটমেন্ট। আর এগুলো দেখো ঠিকই আছে। এক্স চলকটি ইন্টিজার হলে, ইন্টিজার টাইপ হলে ডেটা ইনপুট করার জন্য সি ভাষায় স্টেটমেন্ট কোনটি। তো এটা যদি ইন্টিজার টাইপ হয়, ইন্টিজার টাইপ হলে আমার পার্সেন্টেজ ডি তাই না, সো এখানে পার্সেন্টেজ নাই, এখানে পার্সেন্টেজ এফ, তাহলে এই দুটো আগেই কাটা, পার্সেন্টেজ এর মধ্যে মোকাবেলা হবে এখন। তো দেখো এখানে হচ্ছে ইন্টার টাইপ হলো, এখানে ইনপুট নিচ্ছে আমি, স্ক্যানএফ এর ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই অবশ্যই M% যে চিহ্নটা সেটা কিন্তু দেওয়া লাগবে, তাহলে আমার এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা কাটা। তাহলে দেখো পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমার ইউজ করতে হয়তো কি, আমার কিন্তু ব্যাকস্ল্যাশ n ইউজ করতে হয়তো, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ব্যাকস্ল্যাশ আর, এটা কিন্তু তুমি যে লাইনে আসো ওই লাইনেরই সামনে যাওয়ার জন্য, একদম সামনে যাওয়ার জন্য এটা ইউজ করা যায়, ইউজ করা হয়, এটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে ব্যাখ্যাটা। আচ্ছা তারপরে দেখো আউটপুট স্টেটমেন্ট হলো, এখানে বলছে প্রিন্ট এফ, এখানে হচ্ছে গেটস, গেটস তো না, গেটস তো হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, আর এটা হচ্ছে পুটসটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, 1 আর 3 এটা অ্যান্সার। তারপরে বলছে stdio কনিও, এটা কনিওর মধ্যে আবার গেট ক্যারেক্টার এই ফাংশনটা আমার আছে এই লাইব্রেরির মধ্যে। ওকে, তাহলে এখানে দেখো মেইন ফাংশনের মধ্যে আমি এ বি সি নিলাম, 3টা ভ্যালু নিলাম, 3টা ভ্যালু আমি এখানে নেব। এখন 3টা ভ্যালু নেওয়া কি ঠিক হবে, এখানে হচ্ছে একটু ভুল আছে, এখানে হচ্ছে এটা হবে না, এটা সম্ভবত হবে না, এখানে একটা হচ্ছে কমা, এটাও হবে না। ঠিক আছে, এখানে এ আর বিটা নিল, এ আর বিটা নেওয়ার পরে সি কে আমি যদি যেহেতু যোগ করছি, সি এর মধ্যে সাম রাখছি, তাই সি এর মধ্যে আমি 0 রাখাই ভালো, তা না হলে আগে থেকে একটা হচ্ছে অন্য যে কোনো উল্টাপাল্টা ভ্যালু থাকে, গার্বেজ ভ্যালু বলে যাকে, এখানে হচ্ছে শুধু সি লিখে দিলে একটা গার্বেজ ভ্যালু এর মধ্যে থাকবে। সো এখানে হচ্ছে আমি তাই 0 দিয়ে করে দিলাম যাতে সাম আমার বের করতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো সিম্পলি এটাই মনে রাখো, এটা বেশি পেঁচানোর দরকার নাই। তাহলে সি ইজ ইকাল টু এ প্লাস বি, তাহলে 0 আছে সি এর মধ্যে, আর হচ্ছে এ আর বি কত নেব সেটার উপর ডিপেন্ড করতেছে, আর হচ্ছে সি এর মানটা আমি প্রিন্ট করে দিতেছি। ওকে, নিউ লাইনে। তারপর দেখো উদ্দীপকের প্রাপ্ত আউটপুটে সি এর মান প্রদর্শন করবে, হ্যাঁ করবে, সি এর মান প্রদর্শন করবে মানে হচ্ছে যোগফল প্রদর্শন করবে, ঠিক আছে, সি এর মধ্যে তো এ আর বি এর যোগফল, আর হচ্ছে এ আর বি কে মান প্রদর্শন করবে, এ আর বি কে ই করছে, প্রিন্ট করছে, করে নাই তো, তাহলে এটা হবে না, তাহলে এ আর বি, তাহলে মানে 1 আর 2। ওকে, তারপর বলছে উদ্দীপকের প্রোগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে ডেটা টাইপ পরিবর্তন করতে হবে অবশ্যই, কারণ এখানে হচ্ছে ইন্টিজার টাইপ আছে, আমার ভগ্নাংশ পাইতে গেলে আমাকে হচ্ছে হয় ডাবল ডাবল দিতে হবে, ডাবল বা হচ্ছে ফ্লট ডেটা টাইপ ইউজ করতে হবে, তাহলে পার্সেন্ট এফ বা পার্সেন্ট এল আমাকে এখানে ইউজ করতে হবে। ওকে, ফরম্যাট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে, ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে, তাহলে 3টাই আমার কিন্তু ঠিক। আচ্ছা দেখো এখানে একটা সি প্রোগ্রাম দিয়ে রাখছে, এখানে হচ্ছে হেডার ফাইল আছে, মেইন ফাংশন আছে, সমস্যা নাই, তারপর এক্স আছে, এখানে একটা ফর লুপ দিয়ে রাখছে, ফর লুপে দেখো এক্স ইজ ইকাল টু 5 থেকে শুরু করছে, তো 5 থেকে শুরু করার পরে 5 দেখছে যে হচ্ছে 5 কি 10 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ, তাহলে হচ্ছে কি করবে, তাহলে এর মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ঢুকে এই কয়টা লাইন আবার এক্সিকিউট করবে। তাহলে দেখো 5 এখানে প্রিন্ট হয়ে যাবে, 5 এক্স এর মান যেহেতু 5 এখন, তো 5 এর মান প্রিন্ট হয়ে গেল। তারপর এখানে দেখো 5 ইকুয়াল টু কি 6 না, তাহলে হচ্ছে ব্রেক করবে না, তাহলে আবার এই লুপে এখানে ঘুরে আসবে, ঘুরে আসার পরে এখানে 5 থেকে আমার 1 ইনক্রিমেন্ট হলো, এই যে এখানে 1 ইনক্রিমেন্ট হলো, তাহলে 6 হয়ে গেল, আবার কন্ডিশন চেক করবে, আবার কন্ডিশন চেক করার পরে দেখবে যে হচ্ছে কন্ডিশন চেক করে দেখলো যে হ্যাঁ কন্ডিশন ট্রু হচ্ছে, তাহলে হচ্ছে এর মধ্যে ঢুকবে, তাহলে ঢুকার পরে আবার 6 প্রিন্ট করে গেল, 6 প্রিন্ট করে ফেললো, 6 প্রিন্ট করার পরে দেখো এই যে 6 ইকুয়াল টু কি 6, হ্যাঁ, তাহলে হচ্ছে কি করবে, লুপটা ব্রেক করে ফেলবে, মানে লুপের বাইরে চলে যাবে। ওকে, তাহলে আমার আউটপুট আসলো কত, তাহলে আমার আউটপুট আসলো 5 6, এটা হলো আমার অ্যান্সার। তারপরে চলো আমরা পরের পেজে যাই।
আচ্ছা দেখো এখানে হচ্ছে কি দেওয়া আছে, আমার একটা ফর লুপ দিয়ে একটা প্রবলেম দেওয়া আছে। দেখো তো ফর লুপে কি দেওয়া আছে, আই এর মান 1 এ সেট করা আছে ইনিশিয়ালি, তারপরে দেখো 5 পর্যন্ত চলছে, লেস দ্যান ইকুয়াল টু 5। তারপরে হচ্ছে দেখো আই প্লাস প্লাস এক করে বাড়াইছে। তো এখানে কি দেওয়া আছে, আই ইজ ইকুয়াল টু 3 হলে কন্টিনিউ করতে বলছে। আর প্রিন্ট এফ হচ্ছে এইচএসসি এক্সাম, তাহলে হচ্ছে বলছে যে হচ্ছে 1 যদি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 5, হ্যাঁ তাহলে এর মধ্যে ঢুকবে। তাহলে ইফ এবার এটা দেখবে কন্ডিশন চেক করে যে 1 ইজ ইকুয়াল টু 3 কি না। যদি 3 হইতো তাহলে আমার কন্টিনিউ এটা কাজ করতো, কিন্তু 3 না, তাহলে কন্টিনিউ এটা কাজ করবে না, এই লাইনটা স্কিপ করে আমার নিচের লাইনে চলে যাবে। তাহলে প্রিন্ট এফ একবার প্রিন্ট হলো এসএসসি এক্সাম, ঠিক আছে। তারপরে এটা ঘুরে আবার এখানে আসবে, তাহলে আই এর মানটা আমার এক বেড়ে গেল, আই এর মান এক বেড়ে গেলে 2 হয়ে যাবে। তাহলে 2 হয়ে গেলে 2 এই কন্ডিশন চেক করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে কন্ডিশন চেক করবে, এটাও মিলছে না, তাহলে হচ্ছে নিচের লাইনে আবার চলে আসবে। তাহলে প্রিন্ট করলো আরেকবার, তাহলে 2 বার প্রিন্ট হয়ে গেল। আমার প্রিন্ট হলো কয়বার, 2 বার। তারপরে যখন আয়ের দুই দুই ছিল, তারপরে আয়ের ভ্যালু হচ্ছে আর এক বাড়লো, 3 হইলো। তা 3 লেস দ্যান ইকুয়াল টু 5, হ্যাঁ তাহলে হচ্ছে থ্রি লেস দ্যান ইকুয়াল টু 5 হওয়ার পরে এখানে ঢুকলো। এখন দেখো 3 ইজ ইকুয়াল টু 3, তাহলে বলছে কন্টিনিউ। এখন কন্টিনিউ হলে কি হবে, আমাদের ব্রেক হইলে তো, ব্রেক যদি হইতো তাহলে তো লুপের বাইরে চলে যেত। যদি কন্টিনিউ হয় তাহলে কি হবে, ওই বারের জন্য জাস্ট এর নিচের যে কোড আছে, নিচের সব লাইন স্কিপ করবে, স্কিপ করে আবার কিন্তু এই লুপে ফেরত আসবে। ওকে, গ্রুপে ফেরত আসবে, তারপরে আবার এক ইনক্রিমেন্ট হবে, তাহলে 3 থেকে 4 হয়ে যাবে। তাহলে কি হলো, এবার কিন্তু 3 ইকুয়াল টু 3 এই কন্টিনিউ হয় আমাদের এই নিচের এগুলো সব স্কিপ করে গেল, ওইবারের জন্য সব স্কিপ করে গেল ইটারেশনের জন্য। তারপরে দেখো আবার ঘুরে এখানে চলে আসলো, তাহলে ওয়াই প্লাস প্লাস হইলে আমার 4 হইলো, 4 লেস দ্যান ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে এখানে ঢুকবে আবার, তাহলে কন্টিনিউ এটার সাথে মিলছে না, তাহলে কন্টিনিউ হবে না, তাহলে আমার এই নিচের লাইনটা এটা প্রিন্ট হবে। তাহলে 3 বার প্রিন্ট হলো। আবার আই এর মান যদি আবার একবার হয় তাহলে 5 হইলো, 5 ইজ ইকুয়াল টু 5। তাহলে আবার ঢুকবে, আবার ঢুকে আরেকবার প্রিন্ট করবে। তারপরে দেখো আমার 5-এর পরে আমার হচ্ছে 6 হইলো, আই এক বাইরে আমার 6 হইলো। তাহলে 6 কি লেস দ্যান ইকুয়াল টু 5, না, এটা হচ্ছে গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান 5। তাহলে হচ্ছে এর মধ্যে আর ঢুকবে না, এই লুপের মধ্যে বের হয়ে যাবে। তাহলে হচ্ছে লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে আমার মোট পাইলাম কত, আমার হচ্ছে 4 বার পাইলাম, আমার হচ্ছে এসএসসি এক্সাম প্রদর্শিত হবে। তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার। পরে দেখো আমার এখানে আরেকটা সেম জিনিস দিয়ে রাখছে, সেম জিনিস টাইপের। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে এক্স প্লাস 3। আগের মতোই এটা করলে আশা করি এটা বুঝতে পারবে, খালি এখানে একটু 3 করে বাড়াইছে আর কি। এখানে 5 থেকে শুরু, এখানে হচ্ছে 5 থেকে শুরু, 5-এর পরে ইনিশিয়ালাইজ করার পরে এখানে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন চেক করলো, এখানে ট্রু হইলো, তাহলে ভিতরে ঢুকলো। তাহলে এটা দেখবে যে হচ্ছে 5 কি ইকুয়াল টু এত, তাহলে না, এটা ইকুয়াল টু না, তাহলে ব্রেক করলো না, এখানে নিচের লাইনটা এক্সিকিউট করলো। তাহলে আইসিটি একবার প্রিন্ট হইলো, ঠিক আছে। তাহলে একবার প্রিন্ট হইলো। তারপরে দেখো আমার এটা ঘুরে আসে, এখানে আসলো। তাহলে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস 3, এক্স কত ছিল, 5 ছিল। তো 5-এর সাথে 3 যোগ করব, তাহলে আমার আসবে কত, আমার আসবে হচ্ছে 8। আমার এই 8টা দেখবে যে হচ্ছে এর থেকে ছোট কিনা বা সমান কিনা, তারপরে এখানে দেখবে, দেখার পরে এটা দেখলো ট্রু। তারপরে এখানে আসবে, এখানে এসে দেখবে 8-এর সাথে এটা মিলাবে, মিললো না, ব্রেক হইলো না। তাহলে আবার নিচের লাইনটা ইয়ে করলো, তাহলে 2 বার প্রিন্ট হইলো। তারপরে দেখো আমার 11, 8-এর পরে আমার আবার ইনক্রিমেন্ট করলাম, তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু এখন কত, 8। 8-এর সাথে আবার 3 যোগ করলে আমার 11 হবে। 11 এখন কি হচ্ছে ছোট, হ্যাঁ ছোট, তাহলে হচ্ছে এর মধ্যে ঢুকবে। তাহলে এখন দেখো, এখন 11 ইকুয়াল টু 11 হয়ে গেছে। তাহলে কি হবে, এর নিচে যে লাইনটা আছে ব্রেক, সেটা এক্সিকিউট করবে, মানে রান করবে। তাহলে হচ্ছে কি হবে, আমার কন্ট্রোলটা লুপের বাইরে চলে যাবে, মানে আমি লুপ থেকে বাইরে হয়ে যাব। তাহলে আমার মোট প্রিন্ট হলো কয়বার, আমার প্রিন্ট হলো মোট 2 বার। তাহলে আমার আইসিটি লেখাটি প্রদর্শিত হলো 2 বার। এখন দেখো ব্রেকের পরিবর্তে কি দেওয়া আছে, কন্টিনিউ দেওয়া আছে। সো আমি এখানে যদি ব্রেক না দিয়ে আমি দিতাম হচ্ছে কন্টিনিউ যদি দিতাম তাহলে কি হইতো, আমার হচ্ছে যখন ধরো আমার 3 3 করে তো বাড়তে আছে, আমার 5-এর জন্য হইতো, আমার 8-এর জন্য একবার হইতো, আমার হচ্ছে 11-র জন্য আবার ধরো আমার 11-র জন্য মিলে যাইতো, তখন হচ্ছে কন্টিনিউ এটা ইয়ে হইতো, এক্সিকিউট হইতো। তাহলে এর নিচে যে আইসিটি লেখা ইয়েটা আছে, প্রিন্টটা আছে, এটা কিন্তু তখন কাজ করতো না। তারপরে আবার লুপ ঘুরে আবার এটা ইনক্রিমেন্ট হয়ে 11 থেকে 14 হয়ে যাইতো। তাহলে আমার 2 বার যে প্রিন্ট হয়ে আছে, তারপরে আমার 14 হয়েছে, এখানে 11 থেকে ঘুরে আসে 14 হইলো। 14 হওয়ার পর 14 ইকুয়াল টু 14, তাহলে আবার এর মধ্যে ঢুকবে, তাহলে এটা হইলো না, এ কন্টিনিউ কাজ করবে না। তারপরে এখানে 3 বার আমার প্রিন্ট হয়ে গেল অলরেডি। তারপরে আমি এখানে যেহেতু 14 ছিল প্রিন্ট করলাম, তারপর আবার যদি ঘুরে আসি তাহলে আমার কত দাঁড়ায়, 14, এক্স ইজ ইকুয়াল টু 14 প্লাস 3, তাহলে আমার দাঁড়ায় তো কত, 17। তাহলে 17 কিন্তু লেস দ্যান এত 14 না, এটা হচ্ছে গ্রেটার দ্যান 14। তাহলে আমার কন্ডিশন মিট না করায় আমি হচ্ছে এখান থেকে ব্রেক করে যাব, আমার বের হয়ে যাব, ঠিক আছে। তাহলে আমার মোট ইয়ে হলো কতবার, আমার যদি কন্টিনিউ ইউজ করতাম তাহলে আমার মোট ইয়ে হলো 3 বার, আমি 3 বার প্রদর্শিত করতে পারতাম আইসিটি।
ঠিক আছে। তারপর দেখো লুপ স্টেটমেন্টের ক্ষেত্রে প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট বারবার নির্বাহের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? কোনো স্টেটমেন্ট এই যে বারবার নির্বাহের জন্য, এখানে দেখো এই যে এই স্টেটমেন্টটা আমার বারবার নির্বাহ করা লাগতেছে, এই লুপের মধ্যে দিয়ে দিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তাহলে লুপ। তারপর দেখো এখানে যে ফাংশন দেওয়া আছে, এখানে 1 থেকে 10 পর্যন্ত, আর আই এর মান হচ্ছে 2 করে বাড়তেছে। এখানে আই প্লাস ইকুয়াল টু মানে কি বোঝাচ্ছে? আই ইকুয়াল টু আই প্লাস 2, এটা বোঝাচ্ছে। আই ইকুয়াল আই প্লাস 2, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, আই প্লাস ইকুয়াল 2। এটা কিন্তু সেম কথা। তো দেখো এখন যদি আমরা এটা এই করি, তাহলে 1 2 করে বাড়তেছে, 3 হবে, তাহলে 3 হলে এর মধ্যে ঢুকবে, প্রিন্ট হবে। ওকে, তাহলে 1 এর জন্য একবার হইলো, তারপরে 3 হয়ে আবার একবার হইলো, দুইবার 1 3 হইলো, তারপর আবার 2 বাড়লো, 5 হবে, তারপর আবার 5 এর জন্য এর মধ্যে ঢুকবে, একবার প্রিন্ট হলো 5, তারপরে আবার এখান থেকে 5 থেকে আবার এখানে 2 বাড়লো, 7 7 এখান কন্ডিশন মিট করলে এখানে ঢুকলো, আবার 7 হলো। এবার 9 এর ক্ষেত্রে দেখো, 9 এর ক্ষেত্রে কিন্তু 9 লেস দ্যান ইকুয়াল 10, তো 9 এটার ক্ষেত্রে ট্রু, তাহলে এর মধ্যে ঢুকবে, প্রিন্ট করবে, তাহলে 9 এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে আবার যখন এই লুপ এটা ঘুরে লুপের এখানে আসবে, তখন দেখো তাহলে 9 এর সাথে 2 যোগ করলে কত? 11, তাহলে 11 কিন্তু এটা 10 এর ছোটও না আবার 10 এর সমানও না, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে হচ্ছে আমার কত পর্যন্ত পাইলাম? আমি 9 পর্যন্ত পাইলাম, তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমি প্রিন্ট করতে পারলাম। এই যে 1 থেকে 9 পর্যন্ত, 1 5 1 3 5 7 9, যেহেতু 2 করে বাড়তেছিল। তারপর সি প্রোগ্রামের লুপ স্টেটমেন্ট কোনটা কোনটা? ফর, হোয়াইল, ডু হোয়াইল, তিনটাই তো। তারপরে বলতেছে যে হচ্ছে এখানে একটা ফাংশন দেওয়া আছে, এখানে বলতেছে যে হচ্ছে প্রোগ্রামটির আউটপুট কত, এখানে হচ্ছে যোগফল বের করা লাগবে। ওকে, যোগফল বের করা লাগলে আমি কি করব? এখানে হচ্ছে প্রথমে এস ইজ ইকুয়াল টু 0 ধরে নিয়েছে, এস মানে এস ধরে নিয়েছে সাম আর কি, সামের জন্য একটা ভ্যারিয়েবল। তারপরে এখানে দেখো 1 থেকে শুরু হয়েছে, 6 পর্যন্ত চলবে, 1 করে বাড়বে। সো এখানে 1 এর জন্য দেখো 1 লেস দ্যান ইকুয়াল টু 6, তাহলে 1 এর জন্য কিন্তু এটা এর মধ্যে ঢুকবে, তাহলে এস এস কত হবে? এস হচ্ছে আমার 1 এর জন্য হবে হচ্ছে আই এর মান 1 আছে, এস এর মান 0 আছে, তাহলে 0 প্লাস 1, তাহলে আমার আসবে 1। সো এটা এস ফার্স্টে যখন 1 এর জন্য করলাম, এস ইকুয়াল টু 1 পাইলাম। এটা ভালো করে লিখি আমি একটু, দেখো আমি ফার্স্ট বার পাইলাম আই ইজ ইকুয়াল টু, যখন আমার 1 ছিল আমি এস পাইলাম কত? 1 পাইলাম, 0 প্লাস 1, আয়ের মান 1 আছে, তারপরে 1 বৃদ্ধি করলাম আয়ের মান, তাহলে আয়ের মান কত হইলো? আয়ের মান হইলো 2, তাহলে এস এর মান কত হবে? আমার এস প্লাস আই, তাহলে এস প্লাস আই করলে কত আসতেছে? এস ছিল কত আগের ইটারেশনে বা আগের বারে? ছিল হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 হইলো। তারপরে আই ইজ ইকুয়াল টু যখন আমার হচ্ছে 3 হবে, আই ইজ ইকুয়াল টু 1 করে তো বাড়তেছে, তাহলে 3 হবে। 3 হওয়ার পরে আমার হচ্ছে এস কত হবে? এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, তাহলে হচ্ছে 3 প্লাস 3, এই 3 আর এই যে এই 3, তাহলে হচ্ছে 6। তারপর আই এর মান যখন 4 হবে, 4 হলে এস আমার কত হবে? এস আমার হবে হচ্ছে এই যে 6 পাইলাম আগের ইটারেশনে, এইটা প্লাস এটা হচ্ছে 4, তাহলে আমার আসবে কত? 10। তারপরে দেখো আই এর মান যখন আমি পাবো হচ্ছে 5, তখন আমি এস এর মান কত পাবো? তখন আমি এস এর মান পাবো হচ্ছে, এখানে এস এর মান 10 আছে, 10 প্লাস 5, তাহলে আসবে হচ্ছে কত? 15। তারপরে দেখো এখানে হচ্ছে আই এর মান আছে 6, আই এর মান আছে 6, তাহলে আপনার এস এর মান কত হবে? এই যে আগেরটা এস প্লাস আই, তাহলে আই এর মান পাইলাম কত? 25 15 প্লাস 6 21, তাহলে আমার যেই সামটা পাইলাম লাস্ট বারে, এটা হচ্ছে আই 6 পর্যন্ত চলবে বলছিলাম। এখন যদি 7 হয়, এক বৃদ্ধি পেয়ে যদি 7 হয়, তাহলে আমার তো 7 লেস দ্যান ইকুয়াল টু 6 না, তাহলে আমার লুপ থেকে এটা বের হয়ে যাবে কন্ট্রোলটা, তাহলে আমি প্রিন্ট করতে পারবো কত? এই লুপের শেষে দেখো, লুপ থেকে বের হয়ে আমি যে এসটার মান পাইলাম দেখো, সেটা আমি প্রিন্ট করে দেবো, তাহলে আমি পাচ্ছি কত? 21। তারপর দেখো আই এর মানের কি পরিবর্তন করলে আউটপুট 12 হবে। এখন দেখো আমি হচ্ছে যোগফল কমাইতে চাচ্ছি, এখন হচ্ছে আমি ইটারেশন যত বাড়াবো আমার যোগফল তত বাড়তে আছে, বুঝছো? তো ইটারেশন বা আমি যত বার সংখ্যা কমাবো, বুঝছো, যত কম বার নেওয়া যায়, তো কি করবো? এর জন্য আই প্লাস 2 করে দেখা যায় যে হয় কিনা, আমি এই দুটা টেস্ট করতে পারি। তো এখানে আমার অ্যান্সার আছে ঘ নাম্বার, তো আমি এটা টেস্ট করে দেখাচ্ছি যে হচ্ছে কেমনে হচ্ছে। তো আই এর মান 2 থেকে শুরু, আই এর মান যদি 2 থেকে শুরু করি, তাহলে হচ্ছে আই ইজ ইকাল টু 2, এখানে ফর এর মধ্যে আই ইজ ইকাল টু 2 থাকবে, আই আই হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 6 ছিল, তাই থাকবে, আর আই ইকুয়াল আই প্লাস 2, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আই এর মান যখন 2 হবে,
আই এর মান যখন 2 হবে তখন এস এর মান কত হবে, এস ইজ ইকুয়াল টু, এস এর মান কিন্তু 0 সেট করা ছিল, তাহলে 0 প্লাস 2 তার মানে 2। তারপরে ধরো, তো এটা হইলো, তারপরে কি হবে, তারপরে এখান থেকে আবার 2 বাড়বে আই এর মান, আই এর মান হবে কত 4। তো 4 হলে এস এর মান কত হবে, এস প্লাস আই মানে 2, এই যে 2 আগের বারের, এখানে হচ্ছে 4 তাহলে 6। আর আই এর ভ্যালু যখন হচ্ছে, এবার হচ্ছে আই ভ্যালু 4 থেকে আবার 2 বাড়লো তাহলে 6 হবে, তাহলে হচ্ছে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই 6 প্লাস, তাহলে 6 প্লাস 6 তাহলে আসবে 12। তাহলে আমার আউটপুট আসবে কত, আউটপুট আসবে আমার 12 আসবে। আমার যখন আই এর ভ্যালু আরো যদি 2 বাড়ে তাহলে তো আমার 8 হয়ে যাবে। আমার যদি 8 হয় তাহলে আমার কি এই কন্ডিশনটা ঠিকঠাক থাকবে? যদি কন্ডিশন ঠিকঠাক না থাকে তাহলে আমার তো লুপের মধ্যে ঢুকবে না, তাই না? তো লুপের বাইরে বের হয়ে যাবে, বাইরে বের হয়ে যাওয়ার পরে আমার লাস্টে কত ছিল, 12 পর্যন্ত পাইছিলাম, তো 12টাই আমার প্রিন্ট করে দেবে, তো আউটপুট 12 আসবে এটার ক্ষেত্রে। বোঝা গেল আশা করি। তারপরে এখানে দেখো আর একটা সি প্রোগ্রাম আছে, এখানে দেখো আই 1 আছে, 5 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে। তো এটা দেখে বোঝা যাচ্ছে। তারপর দেখো কোনটি কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন মানে কি, ডিক্লেয়ার করা যে আমার একটা আই নামে ভ্যারিয়েবল আছে বা হচ্ছে কাউন্টার ভ্যারিয়েবল আছে, এটা হচ্ছে আমার ডিক্লারেশন ইন্টিজার আই। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট করলাম, এটা ইনক্রিমেন্ট করতেছি, তারপর এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করছি বা অ্যাসাইন করছি ভ্যালু, এটা হচ্ছে আমার কন্ডিশন দিচ্ছি, বুঝছো? তারপরে এখানে দেখো উদ্দীপকে প্রোগ্রামটি ফল লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে। কিভাবে করা যাবে, ইফ দিয়ে আমি যদি ইফ ইফ এত হয় তাহলে আমি গো টু এত লাইন যদি করি, তাইলে আমরা এখানে যেমন যে প্রিন্ট হইতেছিল, এই লাইনটা আমার হচ্ছে কয়বার প্রিন্ট হয়েছে, এক থেকে এক এক করে বাড়ছে, 1 থেকে 5 বার, তাহলে 5 বার প্রিন্ট হয়েছে আমার এই লাইনটা আমি যদি 5 বার প্রিন্ট করতে চাইতাম, তাহলে ইফ যদি এত হয়, ইফ আই ইজ ইকুয়াল টু এত, তাহলে গো টু লাইন এত বা এই টাইপের কিছু একটা দিয়ে, তো গো টু ইউজ করে আমরা করতে পারি। তারপরে দেখো ডু হোয়াইল লুপ যদি ইউজ করতাম এখানে, তাহলে কি হইতো, এখানে কিছুই না, এই তিনটা জিনিসই 3 জায়গায় দেওয়া লাগতো। তাহলে ইন্টেজার আই ইজ ইকুয়াল টু কত দিতাম, তখন ইন্টেজার আই ইজ ইকুয়াল টু এখানে দিতাম 1, আর এগুলো ভুলে যাও, এগুলো হচ্ছে ডু দিতাম, তখন ডু দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে প্রিন্ট এফ দিতাম, এখানে হচ্ছে প্রিন্ট এফ দিতাম, %d ওকে, আর এখানে হচ্ছে আই। তারপরে হচ্ছে হোয়াইলটা কোথায় দিতাম, হোয়াইলটা এখানে দিতাম। ও আর একটা জিনিস ছিল, ভিতরে হচ্ছে কি করতাম, লুপের ভিতরে আই একটা প্লাস প্লাস করে দিতাম, তাহলে আমার কাজ হয়ে যেত। আর হোয়াইলের মধ্যে কি করতাম, হোয়াইলের মধ্যে আমার কন্ডিশনটা দিয়ে দিতাম আই লেস দ্যান ইকুয়াল 5, তাহলেই কিন্তু আমার এই ডু হোয়াইল দিয়ে কাজটা হয়ে যেত। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়াও, তাহলে হচ্ছে ইফ এলস দিয়ে কিন্তু করা যাবে না, ইফ এলস দিয়ে বারবার এক্সিকিউট করা কষ্ট হয়ে যাবে। তো এইটা হলো অ্যান্সার 2 আর 3। তারপরে দেখো এখানে আমাদের একটা সি প্রোগ্রাম দেওয়া আছে হচ্ছে সাম বের করার। এখানে হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, 8 পর্যন্ত চলছে, এক এক করে বাড়ছে, মানে 1 থেকে 8 পর্যন্ত চলবে এটা। ওকে, আর হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত চলার পরে প্রতিবার এই আইটা যোগ করে দিছি, তার মানে প্রতিবার এই সংখ্যাটা যোগ করে দিছি, তাহলে 0 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর, আমি 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমি বের করে ফেলছি। তাহলে আমি জানি যে 1 থেকে 8 পর্যন্ত যদি সংখ্যাগুলো, যে কোনো স্বাভাবিক সংখ্যার যে যোগফল ই করি, আমাদের একটা সূত্র ছিল যে হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। আমি আর ইটারেশনে গেলাম না, ইটারেশন আশা করি পারবা তোমরা, অনেক ইটারেশন দেখানো হয়েছে। তো এখানে দেখো n এর ভ্যালু কত, 8 পর্যন্ত চলছে, আর এখানে হচ্ছে 8+1 মানে হচ্ছে 8 ইন্টু 9/2, তাহলে 2 আর 4 কাটা 4, 2 আর 8 কাটা 4 হলো, আর হচ্ছে 4 নং 36, তাহলে আমার অ্যান্সার আসবে কত, 36। ওকে, এখানে দেখো আমাদের হচ্ছে যোগফল, এখানে দেখো যত ইটারেশন বাড়তেছে, এখানে হচ্ছে আইটা কিন্তু আবার যোগ হচ্ছে, আই যোগ হতেই আছে। তো দেখো বারবার আইটা যোগ হয়ে কিন্তু সামটা বের হচ্ছে, তো কিন্তু আমার বড় সংখ্যা হয়ে যাচ্ছে আরো, যত ইটারেশন বাড়ছে বা যতবার করা হচ্ছে। তো আমার ছোট সংখ্যা, এই 36 ছোট সংখ্যা বানাইতে গেলে কি করতে হবে, আমার হচ্ছে প্রতিবার গেলে হবে না, আমার হচ্ছে আইটাকে একটু লাফায় লাফায় যাইতে হবে, আমি 2 করে বাড়াবো, সেক্ষেত্রে 2 করে যদি বাড়াই তাহলে আমার ইটারেশন কম লাগলে আমার হচ্ছে যোগফলটাও অটোমেটিকলি কমে যাবে। তাহলে আমি এই দুইটা চেক করে দেখবো। তো চেক করে দেখার ক্ষেত্রে দেখো এখানে 2 করে বাড়াচ্ছি, আমি এটা দেখি, ঘ নাম্বারে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে 2,
সো 2 থেকে আমি এখানে হচ্ছে যদি 2 করতাম, এখানে i এর মান 2, এখানে হচ্ছে 2 করে বাড়াইছি। সো 2 করে বাড়াইলে এখানে হচ্ছে দেখো প্রতিটা কিন্তু সামের সাথে, সাম কিন্তু প্রথমে 0 ছিল, এই সামের সাথে এই 2 যোগ হলো। তারপরে দেখো i হচ্ছে আবার 4 হয়ে গেল, এই 4টা ঘুরে আসে আবার এই 2 ছিল এখানে সামটা, তারপরে এর সাথে আবার যুক্ত হলো, তাহলে 2 4 6 8 এমনই কিন্তু যুক্ত হবে, এমন যোগ হয়ে হয়ে তারপরে কি হবে 8 পর্যন্ত চলবে, তাহলে হচ্ছে 20 আমরা পেয়ে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা তোমরা আশা করি বুঝতে পারছো, আর তো ভাগে ভাগে দেখালাম না। এটা দেখো এখানে হচ্ছে হেডার ফাইল দেওয়া আছে, তারপর ইয়ে দেওয়া আছে, এটা স্ক্যানএফ, এখানে হচ্ছে এস ইজিক্যাল টু 0 দেওয়া আছে। ফার্স্ট এনটা নিয়ে নিছো ইনপুট আকারে, ইনপুট নিয়ে তারপরে কি করছো তুমি এখান থেকে সাম বের করছো। সাম বের করছো কয়টা, সাম বের করছো 1 থেকে এন এর ভ্যালু যতটা, কিবোর্ডে যদি 5 টাইপ করি, 5টা টাইপ করলে কি হবে আমার হচ্ছে ইনপুট, কিবোর্ড থেকে ইনপুটটা নেবে অবশ্যই, ইনপুট কিসের ইনপুট নেবে, এন এর ইনপুট। তো এন এর মধ্যে কি ঢুকবে, এন এর মধ্যে ঢুকবে হচ্ছে 5, তাহলে এখানে এন এর জায়গায় হচ্ছে বসবে আমার 5। তো 5 বসার পরে আই থেকে 5, i1 থেকে 5 পর্যন্ত এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে হচ্ছে 5 পর্যন্ত চলবে। 5 পর্যন্ত চলার পরে এখানে দেখো এখানে 0 সেট করা ছিল, s ইজিক্যাল টু এস প্লাস আই, এটা হচ্ছে সাম বের করছো, 1 থেকে 5 পর্যন্ত সাম বের করে প্রিন্ট করে দিচ্ছ, তাহলে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে n এর মান হচ্ছে 5, তাহলে 5 ইন্টু i প্লাস 1 ভাগ হচ্ছে কত 2, কোথায় উঠে গেছে দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে 5 ইন্টু 6 ভাগ হচ্ছে 2, তার মানে 5 ছক 30 ভাগ 2 15, তো 15 আমাদের হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে দেখো যে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন আনতে হবে। সো আমাদের এই লাইনটা চেঞ্জ করছে এস, এই যে এই লাইনটা। সো এখানে দেখো আমার হচ্ছে 1 থেকে 5 পর্যন্তই কিন্তু চলছে এখনো লুপটা, কিন্তু এই লাইনটা শুধু চেঞ্জ হয়েছে। সো এখানে 55 পাইতে গেলে আমাকে হচ্ছে এখানে গুণ করতে হবে। সো গুণ না করলে আমি কিন্তু বড় একটা যোগফল পাবো না। সো আমি এখানে প্রথমে এমন করে দেখবো যে হচ্ছে একবার গুণ করে দেখবো, তারপর 2বার গুণ করে দেখবো, যেটা আর কি মনে হয় এটা দিয়েও শুরু করতে পারো তুমি, বা এটা দিয়েও শুরু করতে পারো, করে দেখতে পারো। তো ছোটটা দিয়ে শুরু করা ভালো, কারণ এটা করতে টাইম লাগে। তো তো ছোটটা দিয়ে শুরু করলে তুমি দেখবা যে পরে মিলে গেলে তো ভালো, না মিললে একটু টাইম লস হতে পারে পরবর্তীতে। তারপরে দেখো তো এখানে আমরা কি করতে পারি, এস ইজ ইকাল টু এস প্লাস আই ইন্টু আই। সো এখানে হচ্ছে এই লাইনটা দ্বারা প্রতিস্থাপন করে দেবো, তারপরে হচ্ছে এখানে আবার যথারীতি যেমন করছিলাম, এখানে খালি প্লাসের যাই, সরি এখানে খালি হচ্ছে একটা আই গুণ হবে, আয়ের সাথে একটা আই গুণ হয়ে এখানে এর সাথে যোগ হয়ে যাবে। প্রতিবার এমন করব 1 থেকে 5 পর্যন্ত আমি এটা করে যোগফলটা বের করব, যোগফল বের করলে আশা করি তোমরা 55 পেয়ে যাবা। এটা আর বিস্তারিত করে দেখালাম না, এটা আশা করি তোমরা করতে পারবা। আচ্ছা আমরা পরের পেজে যাই। আচ্ছা এখানে দেখো যে একই ধরনের ডেটা সংরক্ষণ করে কে, কোনটি, সেটা হচ্ছে আমাদের অ্যারে। তারপর দেখো একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্ট্রিং এর দৈর্ঘ্য না, লেন্থ, তাহলে স্ট্রিং লেন্থ, এসটিআর লেন্থ, এটা হচ্ছে স্ট্রিং লেন্থ। ওকে, আর এসটিআর কম্পেয়ার, এটা হচ্ছে দ্বারা বোঝায় স্ট্রিং কম্পেয়ার করি এটা দ্বারা, এর মাধ্যমে। তারপর স্ট্রিং কনক্যাটেনেশন, এটা দ্বারা বোঝায় এসটিআর ক্যাট। ওকে, কনকাটেনেশন মানে হচ্ছে একটার পিছনে আরেকটা লাগানো আর কি, মানে একটার সাথে একটা জোড়া লাগানো। আর এটা হচ্ছে কম্পেয়ার করা, মানে হচ্ছে ইয়ে করা আর কি, বুঝছো। সো তারপর দেখো সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমজাতীয় ডেটা, সমজাতীয় হইলেই সেটা আমার অ্যারে সমজাতীয়, আর মাল্টিপল ডেটা। ওকে, তারপর বলছে সমপ্রকৃতির ডেটা সমবে, এটাও অ্যারে। অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা সমষ্টি, আর ঠিক আছে এটা আর কিছু ভ্যারিয়েবল সেট। হ্যাঁ, পয়েন্ট ওয়ানের সমাবেশ, এটা আবার কি না, এটা হচ্ছে 1 আর 2। তো আমরা অ্যারে অ্যারে ডিক্লেয়ার করি কখন, আমার যখন একই ধরনের অনেকগুলো ভ্যারিয়েবল লাগবে। আমার ধরো লাগবে হচ্ছে ফ্লট, ফ্লট লাগবে এ, ফ্লট লাগবে অনেকগুলো, 50টা ফ্লটের আমার হচ্ছে ইয়ে লাগবে, বুঝছো, 50টা ফ্লটের ভ্যারিয়েবল লাগবে। হুম, সো আমরা কি করতে পারি, আমরা ফ্লটের একটা অ্যারে নিতে পারি, অ্যারে নিতে পারি, সেটা হচ্ছে আমার ধরো জিপিএ, জিপিএ একটা অ্যারে লাগবে আমার 50 জনের, বের করতে হবে। আমি 50 সাইজ দিয়ে দিলাম 50। ওকে, এটা হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করলাম। তারপরে দেখো এখানে আমি এগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি, অ্যারের নামটা লিখবো। অ্যারে ইন্ডেক্স তোমরা জানো যে 0 থেকে শুরু হয়। সো এটা লিখে আমি কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবো। কোথায় যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এটা লিখে আমি অ্যাক্সেস করতে পারবো। তারপরে জিপিএ 1, 1 দিলে 1 নম্বর ইন্ডেক্সে যে হচ্ছে ভ্যালুটা আছে সেটা আমি ইয়ে করতে পারবো, বুঝছো, সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে এই যে ইয়েটা দিতে হবে না, যাই হোক কোড লিখছি না আমি, কোডে অন্যভাবে লিখতে হবে আর কি। যাই হোক এখানে দেখো যে ক্যারেক্টার নেম, এখানে দেখো যে ক্যারেক্টার নেম, ক্যারেক্টার নেম ইয়ে আছে, আর হচ্ছে এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে এখানে ছোট হাতের এস হবে,
আর এখানে কমাটা হবে না। সো এখানে দেখো আমি কি করতেছি, একটা ক্যারেক্টার টাইপের একটা হচ্ছে অ্যারে নিতেছি, নাম হচ্ছে নেম। সো আমি হচ্ছে 3টা অক্ষর ইনপুটের জন্য কি করব, 3টা অক্ষর ইনপুটের জন্য আমাকে অবশ্যই 4 দিতে হবে, একটা বেশি দিতে হবে। কারণ কি, কারণ আমার হচ্ছে যখনই আমার কোনো স্ট্রিং কোনো অ্যারে থাকবে, sorry, তখনই আমার হচ্ছে নাল একটা টার্মিনেটর থাকতে হবে, তখনই আমার একটা নাল টার্মিনেটর থাকতে হবে। আমার যদি কোনো স্ট্রিং থাকে, স্ট্রিং এর শেষে আমার হচ্ছে অবশ্যই একটা নাল টার্মিনেটর থাকতে হবে, যেটা দ্বারা বোঝাচ্ছে যে স্ট্রিং এর শেষ ওটা। ওকে, তাহলে হচ্ছে যদি আমার 4 নেই সাইজ, আমি এখানে যদি 4 দেই, তাহলে আমি কি করতে পারবো, আমার লাস্টেরটা তো আমার নাল পয়েন্টার বোঝাচ্ছে, আর হচ্ছে ফার্স্টের 3টা আমার 3টা লেটার বা অক্ষর সেটা ইনপুট নেবে। ওকে, তারপর উদ্দীপকের সিনট্যাক্স ব্যবহার করলে, এই সিনট্যাক্স ব্যবহার করলে এখানে দেখো খালি ক্যারেক্টার 3টা হচ্ছে নিতেছে, অক্ষর ইনপুট নিতেছে। তো এখানে হচ্ছে অক্ষরগুলো কি থাকবে, একত্রে থাকবে। ঠিক আছে, একত্রে থাকলো, ইনপুট নেওয়া হলো, নেওয়ার পরে থাকলো। তারপরে এখানে মোট অক্ষর সংখ্যা কি জানা যাবে? মোট অক্ষর সংখ্যা তো জানা যাবে না, কারণ আমি এখানে তো প্রিন্ট করি নাই, তাই না? তাহলে এখানে এটা হবে না। 2 নম্বর, অক্ষরগুলো একবার ইনপুট নেবে, হ্যাঁ একবারই তো ইনপুট নিচ্ছে। তারপরে এখানে 1 আর 3 হবে, তাহলে আমার খ নম্বর অ্যান্সার। সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? প্রিন্টএফ। কোনটি সি ভাষার ফাংশন? প্রিন্টএফ ফাংশন। তারপরে দেখো এখানে হচ্ছে কি বলছে, এখানে হচ্ছে পাও যে ফাংশনের হেডার ফাইল, এটা কোনটা? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, এটা হচ্ছে ম্যাথ হেডার ফাইলের এসে থাকবে ম্যাথ.h। তারপরে প্রিন্টএফ ফাংশনের হেডার ফাইল কোনটা? অবশ্যই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেহেতু আমি এটা আউটপুট এনেছি। ওকে, তারপর স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? আউটপুট পাওয়ার জন্য আমার ব্যবহৃত হয় হচ্ছে পুটস, স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য। আর এখানে দেখো, এখানে সি ভাষায় লাইব্রেরি ফাংশন হচ্ছে কোনটা? প্রিন্টএফ, স্ক্যানএফ, অ্যাড না, অ্যাড নামে কোনো ইয়ে নাই। তো 1 আর 2 এই ভাষায় ব্যবহৃত কোনগুলো? লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে এখানে 3টাই লাইব্রেরি ফাংশন, প্রিন্ট স্ক্যান, গেটস লাইব্রেরি ফাংশন। গেটস হচ্ছে ইয়ে নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য। ওকে, স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য। সো এখানে দেখো, এখানে হচ্ছে এন নিলাম, এখানে এন এর ভ্যালুটা আমি ইয়ে নিলাম, ইনপুট নিলাম। আর হচ্ছে এন এর যে অ্যাবসোলুট ভ্যালুটা, মানে হচ্ছে পরম মান, মানে ধরো এখানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে আমি -3 নিছি বা -30 নিছি, বুঝছো? তাহলে আমার আসবে কত? আমার হচ্ছে এটাকে যদি আমি পরম মান বের করি, তাহলে আমার আসবে হচ্ছে, কত? আমার আসবে 30। আর এখানে দেখো গেট ক্যারেক্টার দিয়ে রাখছে, উদ্দীপক উল্লিখিত প্রোগ্রামিং হেডার ফাইল কোনটি? সো হেডার ফাইল ই করতে এখানে যদি গেট ক্যারেক্টার আছে, এটা হচ্ছে এই হেডার ফাইলের আন্ডারে আছে। আর হচ্ছে অ্যাপস, এটা আছে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর ম্যাথ কি লাগবে? আমার ম্যাথ তো লাগবে না, ম্যাথের কিছু নাই এখানে, ম্যাথের কিছু নাই। তাহলে আমার হচ্ছে 1 আর 2। আচ্ছা, উদ্দীপক ব্যবহৃত n -5 হলে, n যদি -5 হয়, তো বলছিলাম যে এখানে হচ্ছে -30 এর জায়গায় -5 দাও, তাহলে আমার আসবে কত? 5। তাহলে হচ্ছে 5 আসবে। এই অ্যাবসলিউট মানটা আমি প্রিন্ট করে দিই যদি, তাহলে আমার 5 আসবে। ওকে, তাহলে এই পর্যন্তই অনেক এমসিকিউ সলভ করা হলো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারছো। ওকে, তো এটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।